সাইফা বিরক্তি নিয়ে মেঘকে জোরে একটা চিমটি কাটল। মেঘ আম্মুগো বলে একটা চিৎকার দিল। হঠাৎ মেঘের এরকম চিৎকারে সবাই হকচকিয়ে উঠে ওদের দিকে তাকালো। কিন্তু মেঘের সেদিকে খেয়াল নেই। মেঘ বুঝল ও স্বপ্ন দেখছে না, এটা সত্যি। ও অস্পষ্ট কণ্ঠে বলল, আহান ভাইয়া। মেঘ অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে ওনাদের তো আরো কয়েকদিন পর আসার কথা ছিল। বাংলাদেশে কবে আসলো, আর আমাকে কেউ কিছু জানালো না কেন? মেঘের ভাবনায় ছেদ ঘটিয়ে আহাদ খান জিজ্ঞেস করল, কি হলো মামুনি, এভাবে চিৎকার দিলে কেন? এনি প্রবলেম? মেঘ তাকিয়ে দেখল সবাই ওর দিকেই উৎসুক চোখে তাকিয়ে আছে। ও অনেকটা অস্বস্তিতে পড়ে গেল। আমতা আমতা করে বলল, নো প্রবলেম পাপা। আসিফ খান, আসলে মনে হলো হাতে একটা পিঁপড়া কামড় দিল। আসিফ খান হেসে দিয়ে বলল, তার জন্য এভাবে কেউ চিৎকার দেখ? আমরা তো ঘাবড়ে গিয়েছিলাম। আসিফ খানের কথা শেষ হতেই হিয়ান বসা থেকে দাঁড়িয়ে হাসি মুখে মেঘের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? মেঘ এক হাত হিয়ানের পিঠে রেখে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? আর তোমরা দেশে কবে আসলে? আমাকে জানাও নি কেন? হিয়ান মেঘকে ছেড়ে দিয়ে ওর নাক টিপে বলল, আমিও খুব ভালো আছি। আজকে সকালে দেশে ব্যাক করেছি। আর আমরা যে ফিরে আসছি, সেটা তোকে কেন কাউকে জানাইনি, সবাইকে সারপ্রাইজ দিয়েছি। মেঘ হিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আহানের দিকে তাকালো। আহান ওর দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে মুচকি হাসি। মেঘ দেখল আহানের পাশে মিহির, আহির, ছাহির, অভি, আলিশা, রিয়ান, সারিকা বসে আছে। সোফার অপর পাশে ওর দুই মামা, বাবাই আর পাপা বসে আছে। মহিলারা সবাই কিচেনে রান্নায় ব্যস্ত। মেঘের বড় মামা মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ মা, এখানে আমাদের পাশে এসে বসো। মেঘ ওনাদের পাশে বসতে যাবে তার আগেই সাইফা মেঘের হাত ধরে বলল, বড় আব্বু, আপি তোমাদের সাথে পরে কথা বলবে। এখন আমার সাথে যাবে। আপির সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। ছাহির বসা থেকে উঠে দাঁড়িয়ে মেঘের আরেক হাত ধরে বলল, আপি তোর সাথে কোথাও যাবে না। আপি এখন আমাদের সাথে বসে গল্প করবে। সবাই হাসছে আর ওদের দুই ভাই বোনের কাণ্ড দেখছে। মেঘ অসহায় মুখ করে দুজনের দিকে তাকিয়ে আছে। এবার সারিকা উঠে এসে মেঘের যেই হাত সাইফা ধরেছে সেই হাত ধরে ছাহিরকে বলল, ওই আপির হাত ছাড় বলছি। আপির সাথে আমাদের ইম্পর্টেন্ট কাজ আছে। ছাহির ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, তোরা যে কি ইম্পর্টেন্ট কাজ করবি সেটা আমার ভালো করেই জানা আছে। এখন আপিকে উপরে নিয়ে গিয়ে আপিকে দিয়ে তোদের এই পেঁচার মতো মুখে আটা ময়দা মাখিয়ে শেওড়া গাছের পেতনি সাজবি। ছাহিরের কথায় সবাই হা হা করে হেসে দিল। সাইফা রেগে গিয়ে বলল, ছোট ছোটদের মতো থাকবি, একদম বড়দের কথায় নাক খলাবি না। ছাহির বলল, ওই আমাকে একদম ছোট বলবি না ওকে। আমি ক্লাস 9-এ পড়ি। আমার জন্য আমাদের স্কুলের কত মেয়েরা পাগল জানিস। মেঘ ছাহিরের কথায় হা করে ওর দিকে তাকিয়ে আছে। মনে মনে বলল, আল্লাহ, এই ছেলে বলে কি? এইটুকু পুচকে একটা ছেলে, তার জন্য নাকি আবার মেয়েরা পাগল ভাবা যায়। ছাহির আবার ব্যঙ্গ করে বলল, অবশ্য তোরা যতই আটা ময়দা মাখিস না কেন, কোনো লাভ নেই। তোদের ফেসের যা অবস্থা তাতে আটা ময়দায় কিছুই হবে না। প্লাস্টিক সার্জারি করতে হবে, না হলে জীবনেও তোদের কেউ বিয়ে করবে না। সাইফা সারিকা মেঘের হাত ছেড়ে দিয়ে রেগে চেঁচিয়ে দুজন একসাথে বলে, শাহিরের বাচ্চা। ব্যাস শুরু হয়ে গেল তিনজনের মারামারি। সাইফা আর সারিকা মিলে ইচ্ছে মতো ছাহিরকে মারছে। আর বেচারা ছাহির দুই বোনের মার খেয়ে নাজেহাল অবস্থা। সবাই ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আহির বসা থেকে উঠে এসে সারিকা সাইফার থেকে ছাহিরকে ছাড়িয়ে সিরিয়াস মুখ করে বলল, ছাহির ভেরি ব্যাড। এভাবে কেউ বলে? সব সময় সত্যি কথা বলতে হয় না জানিস না। মাঝে মাঝে শেওড়া গাছের পেতনিকেও বিশ্ব সুন্দরী বলতে হয়। বলেই আহির আবার ফিক করে হেসে দিল। সাইফা আর সারিকার আগে গোজগোজ করতে করতে উপরে ওদের রুমে চলে গেল। পিছনে পিছনে আলিশা আর মেঘও গেল। মেঘ আর আলিশা উপরে গিয়ে প্রথমে হিমার রুমে গেল। হিমার সাথে কিছুক্ষণ কথা বলল, এরপর বেবিকে কোলে নিয়ে দুজনে অনেকগুলো পিক তুলল। হিমার থেকে জানতে পারল হিমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি আর ফুপি শাশুড়িরা আসবে। তারা এই বাড়িতে বিকালের দিকে আসবে। তারপর রাতে এখানে থেকে কালকে সকালে হিমাকে আর বেবিকে নিয়ে হিমার শ্বশুর বাড়িতে চলে যাবে। মেঘ আর আলিশা আরও কিছুক্ষণ হিমার সাথে কথা বলে সারিকা আর সাইফার রুমে গেল। গিয়ে দেখল দুই বোন মুখ ভার করে বসে আছে। মেঘ আর আলিশা মিলে অনেক কষ্টে এটা ওটা বলে দুজনের রাগ ভাঙালো। মেঘ এক এক করে সাইফা আর সারিকাকে সাজিয়ে দিল। ওদের সাজাতে আলিশাও মেঘকে হেল্প করেছে।
সারিকা সাইফা দুজনেই একদম একরকম সেজেছে। ওরা বেবি পিঙ্ক কালারের গাউন পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। হালকা মেকআপ করেছে, চুলগুলো সামনের দিক থেকে পাফ করে পিছনে ছেড়ে দিয়েছে। সারিকার চুলগুলো একদম স্ট্রেইট করা আর সাইফার চুলগুলো কারল্য করা। দুই বোনকে দেখলে সহজে কেউ চিনতে পারবে না কে কোনটা। আলিশা নীল কালারের একটা সালোয়ার স্যুট পরেছে, সাথে নীল কালারের ম্যাচিং হিজাব। সারিকা সাইফার সাজা শেষ হলে চারজন মিলে কিছু পিক তুলল। তারপর চারজন নিচে চলে গেল। ওরা নিচে আসতেই মেঘের বড় মামি হন্তদন্ত হয়ে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, আলিশা মা, হিমার ফুপি শাশুড়িরা কিন্তু অনেক স্ট্রিক্ট। ওনারা যদি তোমাকে উল্টো পাল্টা কিছু বলে তাহলে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিও মা। শুধু আজকের দিনটার জন্য। আলিশা আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মামনি, আমি জানি ওনারা কেমন, আমি এদিকের সবটা সামলে নেব। মেঘের বড় মামি একটু মুচকি হেসে আলিশার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর সারিকা সাইফার দিকে তাকিয়ে বলল, তোরা দুইজন হিমার বিয়ের মতো এইবার যদি কিছু করিস তাহলে মার কিন্তু একটাও মাটিতে পড়বে না। বলেই উনি কিচেনের দিকে চলে গেলেন। মেঘ সারিকা সাইফাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, হিমা আপির বিয়েতে তোরা কি করেছিলিস রে? সারিকা হাসতে হাসতে বলল, বেশি কিছু করিনি, শুধু রিয়ান ভাইয়ার দুই ফুপির খাবারে পেট খারাপের ঔষধ মিশিয়ে দিয়েছিলাম। পাক্কা 3 দিন ওনারা ওয়াশরুমে গেছে আর আসছে। মেঘ অবাক হয়ে বলল, কিন্তু কেন? সাইফা বিরক্তি নিয়ে বলল, আর বলো না, হিমা আপির ফুপি শাশুড়ি দুজন একদম রক্ষসী রানী কটকটির ডুপ্লিকেট। সব সময় বলবে মেয়েরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। বাড়ির বউরা একসাথে খেতে পারবে না, উঁচু গলায় কথা বলতে পারবে না, মুখের উপরে জবাব দিতে পারবে না, ব্লা ব্লা ব্লা। বিরক্তিকর দুইজন মহিলা, ওনাদের দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। মেঘ বলল, ছি বনু, গুরুজনদের সম্পর্কে এভাবে বলতে নেই। সাইফা মুখ ভেঙচি দিয়ে বলল, হু হো, গুরুজন না গরুজন। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সন্ধ্যার দিকে মেহমানরা আসলেন। ওনারা প্রায় 15-16 জন। মেহমানরা আসতেই সবাই ওনাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে গেলেন। আলিশাও বড়দের সাথে সাথে সমানে কাজ করে যাচ্ছে। মেঘ মাঝে মাঝে টুকিটাকি হেল্প করছে। আহান, হিয়ান, রিয়ান, মিহির, আহির, ছাহির, অভি, সারিকা, সাইফা ওরা সবাই মেহমানদের সাথে বসে গল্প করছে। হিমাও ওদের পাশে বেবিকে নিয়ে চুপচাপ বসে আছে। রিয়ানদের বাড়ি থেকে হিমার বেবির জন্য গোল্ড চেইন নিয়ে আসছে, সাথে আরও অনেক গিফট। মেঘ আর আলিশা মেহমানদের সাথে একবার দেখা করে কিচেনে ঢুকেছে, তারপর আর বের হয়নি। মেঘ আহানের সামনে অনেকবার পড়েছে, কিন্তু একবারও কথা বলেনি, ইগনোর করে চলে গেছে। সাভেন্টরা এসে ট্রেতে করে মেহমানদের জুস স্ন্যাক্স দিয়ে যাচ্ছে। নাস্তা খাওয়া শেষে মেহমানদের ফ্রেশ হওয়ার জন্য গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো। রাত 10টার দিকে বাড়ির পুরুষেরা সবাই একসাথে ডিনার করল। বিপই বাজল মহিলারা ডিনার করার সময়। হিমার শ্বশুর বাড়ি থেকে যে মহিলারা আসলেন তারা সবাই বসলেন। সাথে হিমা, মেঘ, সারিকা, সাইফাও বসে পড়ল। মেঘের মা, মামনি, আহানের মা আর দুই মামি মেহমাদের সার্ভ করছে। সাথে আলিশাও ওনাদের হেল্প করছে। মেঘের বড় মামি আলিশাকে উদ্দেশ্য করে বলল, আলিশা মা, তোমাকে আমাদের হেল্প করতে হবে না, তুমিও খেতে বসে পড়। আলিশারও অনেক খিদে পেয়েছে, তাই ও আর অমত না করে একটা মুচকি হাসি দিয়ে খেতে বসে পড়ল। তখনই রিয়ানের এক ফুপি মেঘের বড় মামিকে উদ্দেশ্য করে বলল, আরে কি করছেন আপা, বাড়ির বউদের এত আহ্লাদ দিবেন না, তাহলে মাথায় উঠে নাচবে। আর তাছাড়া এই মেয়ে এখনো এই বাড়ির বউ হয়নি, তার আগেই হবু শ্বশুর বাড়িতে আসে। আজকালকার মেয়েদের লজ্জা বলতে কোনো জিনিসই নেই। ওনার কথা শুনে ড্রয়িং রুমের সবাই আলিশার দিকে তাকালো। আলিশার ইচ্ছে করছে লজ্জায় মরে যেতে। কিসের জন্য যে এখানে খেতে বসল। আলিশা নিজেকে সামলে বসা থেকে উঠে দাঁড়িয়ে ঠোঁটে ক্রিম হাসি টেনে রিয়ানের ফুপিকে উদ্দেশ্য করে বলল, সরি ফুপি, আমার ভুল হয়ে গেছে। আপনারা খান, আমি মামনিদের সাথে খাবো। আর আমার এখন খিদেও পায়নি। মোনা খান, মীরা খান, মেঘের দুই মামি ওনারা ভীষণ রেগে গেছেন। কিন্তু মেহমান বলে কিছু বলতে পারছেন না। আহান, হিয়ান, রিয়ান, আহির, মিহির ওরা দাঁতে দাঁত চেপে নিজেদের রাগ কন্ট্রোল করছে। অভি মাথাটা নিচু করে রেখেছে, ওর আদরের বোনকে সবার সামনে এভাবে বলায় ওর খুব খারাপ লাগছে। রিয়ানের মা চাচিরা মাথা নিচু করে রেখেছে, ননদকে কিছু বলতেও পারছে না।
ওনারা জানেন এখন যদি রিয়ানের ফুফিকে কিছু বলেন তাহলে ওনারা এখানে সিন ক্রিয়েট করবে। মেঘ তাকিয়ে দেখল আলিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘ একবার একে একে সবার মুখের দিকে তাকালো। ভাবল হয়তো কেউ ওই মহিলার কথার প্রতিবাদ করবে। কিন্তু না, সবাই চুপচাপ আছে, কেউ কিছুই বলছে না। মেঘর ভীষণ রাগ লাগছে। সাথে আলিশা কতটা অপমানিত হয়েছে সেটা ভেবে কান্নাও আসছে। মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর শক্ত গলায় বলল, আমার খিদে নেই, মাথায় প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে। আই নিড রেস্ট। মেঘের কথায় সবাই ওর দিকে অবাক চোখে তাকালো। আলিশা মেঘকে শাসনের সুরে বলল, মেঘ চুপচাপ খেতে বসে পড়ো। সকালে ব্রেকফাস্ট করার পর থেকে তুমি সারাদিনে আর কিচ্ছু খাওনি। এখন কিছু না খেলে অসুস্থ হয়ে পড়বে। বললাম তো খিদে নেই। বলেই মেঘ হনহন করে উপরে চলে গেল। ওর পিছনে আলিশাও গেল। সারিকাও বসা থেকে দাঁড়িয়ে বলল, আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে, আমি পরে খাবো। বলেই ও অন্য কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ও মেঘদের পিছনে পিছনে চলে গেল। এবার সাইফাও বসা থেকে উঠে দাঁড়ালো। সাইফাকেও দাঁড়াতে দেখে মোনা খান ওকে জিজ্ঞেস করল, তোর কিসে প্রবলেম হচ্ছে, পেটে নাকি মাথায়? উদ্ধৃতি চিহ্ন। সাইফা ঝাঝালো গলায় বলল, আমার আত্মসম্মানে প্রবলেম হচ্ছে। তারপর রিয়ানের ফুপির দিকে একবার রাগী চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলল, এখানে কিছু মানুষ আছে যাদের সাথে এক টেবিলে বসে খেতে আমার রুচিতে বাধে। বলেই সাইফা ওখান থেকে হনহন করে সিঁড়ির দিকে হাঁটা দিল। সিঁড়িতে উঠার আগে সোফায় বসে থাকা হিয়ানের দিকে একবার রাগী চোখে তাকালো। তারপর দৌড়ে উপরে চলে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে মেঘের বড় মামি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আবার মেহমানদের সার্ভ করাই মনোযোগ দিলেন। বাকিরা সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেল। আহানরা আরও কিছুক্ষণ সবার সাথে কথা বলল। তারপর আহান, হিয়ান, অভি, মিহির, আহির, রিয়ান, ছাহির ওরা সবাই উপরে সাইফাদের রুমের সামনে চলে আসলো। এসে দেখল ওদের রুমের দরজাটা হালকা করে চাপিয়ে রাখা। ভিতর থেকে কোনো সাড়াশব্দ আসছে না। হিয়ান এক ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলল। দরজা খুলতেই যা দেখল তাতে ওরা সবাই চমকে গেল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এমন কিছু দেখবে ভাবতেও পারেনি। আলিশা খাটের উপর গুটিসুটি মেরে শুয়ে, মুখে বালিশ চেপে রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘ খাটের আরেক পাশে বসে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নীরবে চোখ দিয়ে পানি পড়ছে। সারিকা সাইফা সোফার দুই মাথায় দুইজন বসে হাঁটুতে মুখ গুজে আছে। আলিশা তখন সবার সামনে নিজেকে সামলে নিলেও উপরে এসে রিয়ানের ফুপির কথাগুলো মনে করে কেঁদে দিয়েছিল। আলিশা ওর বাবা মায়ের ভাইয়ের সবার খুব আদরের। ওকে খাওয়া নিয়ে কখনো কেউ এভাবে বলেনি। শুধু খাওয়া কেন, ওর কোনো কিছু নিয়েই ওর বাড়ির লোকেরা এভাবে বলে না। ও যখন যা খুশি তাই করে। আলিশা নিজেও জানে রিয়ানের ফুপিরা অভদ্র টাইপের মহিলা, তাই ওনাদের কথা গায়ে মাখার কোনো মানেই হয় না। কিন্তু তাও সবার মধ্যে বসে এভাবে খাবার নিয়ে কথা বলায় আলাশা ভীষণ লজ্জা পেয়েছে। তার চেয়ে ওর বেশি কষ্ট হয়েছে হিয়ানের প্রতিবাদ না করে চুপ থাকার বিষয়টা। রিয়ানদের বাড়ি থেকে মেহমান আসবে সেটা শুনে আলিশা প্রথমে এখানে আসতেই চায়নি। কিন্তু হিয়ান 4 বছর পর বাংলাদেশে এসেছে। এই জন্য নিজের মনের আর মস্তিষ্কের সাথে অনেক যুদ্ধ করে ওর প্রিয় মানুষটাকে এক পলক দেখার জন্য ছুটে এসেছে। ওর এখন রাগ, লজ্জা, অভিমান এই সব মিশে একাকার হয়ে অশ্রুকণার মাধ্যমে চোখ থেকে গড়িয়ে পড়ছে। আলিশাকে এভাবে কাঁদতে দেখে সারিকা, সাইফা, মেঘ ওর সাথে এতক্ষণ কেঁদেছে। ওরা তিনজনই আলিশাকে খুব ভালোবাসে, একদম আপন বোনের মতো। আলিশা ওদের তিনজনকে সবসময় ছোট বোনদের মতো আগলে রাখে। দরজা খোলার শব্দে সারিকা, সাইফা হাঁটু থেকে মুখ তুলে দরজার দিকে তাকালো, দেখল আহানরা দাঁড়িয়ে আছে। মেঘ চোখ খুলে সোজা হয়ে বসে আহানদের দিকে তাকালো। আলিশার কোনো ভাবান্তর হলো না। সে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আলিশাকে এভাবে কাঁদতে দেখে হিয়ানের কলিজাটা মোচড় দিয়ে উঠল। ও আর কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে ঢুকে আলিশার হাত ধরে টেনে শোয়া থেকে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘরা বুঝল এখানে থাকা আর ওদের ঠিক হবে না, তাই রুমটা হালকা করে টেনে দিয়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। আহান আর চোখে তাকিয়ে মেঘকে দেখতে লাগল। কান্না করার জন্য ফর্সা গাল আর নাকের ডগা একদম লাল হয়ে গেছে। সাদা মণিওয়ালা চোখ দুটো হালকা ফোলা। অতিরিক্ত কান্নার জন্য বারবার হেঁচকি দেওয়ায় গোলাপি ঠোঁটটা কেঁপে কেঁপে উঠছে। চোখ মুখ থেকে যেন মায়া উপচে পড়ছে তার এই পিচ্ছি মায়াপরীর। কোনো মেয়েকে কাঁদলেও যে এতটা সুন্দর লাগতে পারে সেটা জানা ছিল না আহানের। ওরা সবাই সাইফাদের রুম থেকে বের হয়ে হিয়ানের রুমে আসলো। কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ। মোনা খানের ডাকে আহান সহ সবাই দরজার দিকে তাকালো।
দেখল মোনা খান আর মীরা রহমান রুমের ভিতরে এসেছেন। মোনা খান ব্যস্ত গলায় বললেন, মেঘ, সারিকা, সাইফা, খাবি চল। মেহমানদের খাওয়া হয়ে গেছে, এবার তোরাও খেয়ে নে। আলিশা কোথায়, ওকেও ডেকে নিয়ে আয়। মেঘ কাট কাট গলায় মোনা খানকে উদ্দেশ্য করে বলল, আমি খাবো না মামুনি, আমার খিদে নেই, আমার খুব ঘুম পেয়েছে, কোন রুমে ঘুমাবো সেটা বলো। মোনা খান আদুরে গলায় বলল, এরকম করে না আম্মুটা, রাতে না খেলে অসুস্থ হয়ে পড়বে, তাড়াতাড়ি খেতে চলো। মেঘ মাথা নিচু করে বলল, আমি ঘুমাবো। মোনা খান একটা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। উনি জানেন মেঘ যখন একবার বলেছে খাবে না তখন 1000 বার সাধলেও খাবে না। তাই উনি সারিকা সাইফার দিকে তাকিয়ে বললেন, তোরও কি ডিনার করবি না? সারিকা সাইফা দুইজনেই ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ না। মোনা খান ওদের কিছু বলতে যাবে তার আগেই আহান মোনা খানকে উদ্দেশ্য করে বলল, থাক মা, ওরা যখন খেতে চাইছে না তখন আর জোর করো না। আমরা বাড়িতে যাওয়ার সময় রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যাব, ওরা বাড়িতে গিয়ে খেয়ে নিবে। মেঘ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আমরা কি কোথাও যাচ্ছি? মোনা খান বলল, হ্যাঁ, তুই, আহান, মিহির, আহির, সারিকা, সাইফা, ছাহির, হিয়ান, আলিশা, অভি, তোরা সবাই এখন আমাদের বাড়িতে যাবি। এখানে আজকে অনেক লোক, তোদের থাকতে কষ্ট হবে। শুধু তোদের এখানে থেকে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। মেঘ আর কিছুই বলল না। সত্যি বলতে ওরও এখানে থাকতে প্রচণ্ড বিরক্ত লাগছে। মনে হচ্ছে এখান থেকে চলে গেলেই বেঁচে যাবে। মোনা খান আর মীরা রহমান আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। আসলে আহানদের বাড়িতে যাওয়ার প্ল্যানটা আহানের। বিকজ মেহমানদের সাথে রিয়ানের কয়েকটা কাজিনও আসছে। তাদের মধ্যে আহানদের বয়সী কয়েকটা ছেলেও আছে। তাই এই বাড়িতে পর্যাপ্ত রুম থাকা সত্ত্বেও আহান ওর মাকে এটা ওটা বলে বুঝিয়ে মেঘদের নিয়ে ওদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণ পর ওরা সবাই আহানদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির ফ্রন্ট সিটে বসে ড্রাইভিং করছে আহান, ওর পাশের সিটে বসে আছে অভি। ওদের পিছনের সিটে হিয়ানের বুকে মুখ গুজে চুপচাপ বসে আছে আলিশা। আর ছাহির ওদের পাশের সিটে বসে আহানের ফোন দিয়ে গেমস খেলছে। সবার পিছনের সিটে বসেছে মেঘ, সারিকা, সাইফা। আহির আর মিহির বাইক নিয়ে অনেক আগেই বেরিয়েছে। ওরা দুজন আগে রেস্টুরেন্টে গিয়ে মেঘদের জন্য খাবার কিনবে, তারপর আহানদের বাড়িতে যাবে। খান ম্যানশন। মেঘ হঠাৎই ঘুমের মাঝে অনুভব করল ওর ভীষণ অস্বস্তি লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওর মনে হচ্ছে কেউ ওর গলাটা জোরে চেপে ধরেছে। মেঘ ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসে পড়ল। ও এক হাত নিজের বুকে রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে, এসির মধ্যেও শরীর দরদর করে ঘামছে। মেঘ অনুভব করল ওর পেটে ভীষণ ব্যথা করছে। সারা শরীর কেমন কাঁপছে, গলাটা শুকিয়ে গেছে। হঠাৎ এমন শরীর খারাপ হওয়ার কোনো কারণই বুঝতে পারল না। ভীষণ পানির পিপাসা পেয়েছে ওর, কিন্তু বিছানা থেকে নামার শক্তিটুকুও পাচ্ছে না। পাশে তাকিয়ে দেখল আলিশা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। একবার ভাবল আলিশাকে ডেকে ঘুম থেকে তুলবে, আবার পরক্ষণেই ভাবল না থাক, সারাদিনে আপ্পির উপর দিয়ে অনেক ধকল গেছে, এখন আর ওকে ডাকা ঠিক হবে না। সারিকা সাইফাও পাশের রুমে দরজা আটকে ঘুমাচ্ছে, এত রাতে ওদের ডাকাও ঠিক হবে না। রুমের মধ্যে অনেক খুঁজল কিন্তু কোথাও কোনো পানির ছিটে ফোটাও নেই। মেঘ আর কোনো উপায় না পেয়ে গায়ে ওড়নাটা কোনোরকম জড়িয়ে নিচের দিকে রওনা দিল। সারা বাড়িতে লাল নীল সবুজ রঙের ডিম লাইট জ্বলছে, ডিম লাইটের মৃদু আলোতে পুরো বাড়ি স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ির কাছে আসলো, সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই দেখল ড্রয়িং রুমের আলো জ্বলছে। ও ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখল ড্রয়িং রুমের সোফায় বসে আহান, আহির আর মিহির ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। তিনজনের হাতে তিনটে ল্যাপটপ আর ওদের সামনের টেবিলে একগাদা ফাইল রাখা। আহান সিরিয়াস মুখ করে নিজের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে মিহির আর আহির কিছু একটা বুঝিয়ে দিচ্ছে। আর ওরা দুজন খুব মনোযোগ দিয়ে সেটা শুনছে আর নিজেদের হাতে থাকা ল্যাপটপে টাইপ করছে। দেখেই বোঝা যাচ্ছে অফিসের কোনো জরুরি প্রজেক্ট রেডি করছে। মেঘ ওদের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আল্লাহ, তুমি এই মানুষরূপী আজব প্রাণীগুলোকে পৃথিবীতে কেন পাঠালে? এই মহাবিশ্বে এতগুলো গ্রহ উপগ্রহ আছে, সেখানে পাঠাতে পারলে না? বিশেষ করে এই আহান খানেকে, এই ব্যাটা আস্ত একটা মানুষরূপী এলিয়নো, একে তো এলিয়নোদের সাথেই ভালো মানায়। আমি তো নিশ্চিত এর যদি DNA টেস্ট করা হয় তাহলে 99.9% এলিয়নোদের সাথে মিলে যাবে। আরে ভাই, কোথায় 4 বছর পর নিজের দেশে এসেছিস, টানা 1 মাস খাবি ঘুমাবি আর বিশ্রাম নিবি। তা না করে এত রাত জেগে ওই খচ্চর দুটোকে কাজ গেলাচ্ছে, এই দুটোও বসে বসে গিলছে। যেসব কাজখোরের দল কোথাকার! এরা এত কাজ কিভাবে করে আল্লাহ জানে।
তারপর আবার মনে মনে নিজেকে হাজারটা বকা দিয়ে বলল, ধ্যাত তেরি, আমি এসব কেন ভাবছি? ওরা গোল্লায় যাক, তাতে আমার বাপের কি হো। মেঘ কথাগুলো ভাবতে ভাবতে ডাইনিংয়ের দিকে যেতে লাগল। আহান, মিহির, আহির কারো পায়ের শব্দ পেয়ে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো, দেখল মেঘ সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং রুমের দিকে যাচ্ছে। ওরা ভাবল মেঘ হয়তো পানি খেতে নিচে এসেছে, তাই মেঘকে কিছু জিজ্ঞেস না করে আবার নিজেদের আজে মনোযোগ দিল। এই বাসার নিচতলার একদম মাঝখানে উপরে উঠার সিঁড়ি। তার একপাশে বিশাল বড় ড্রয়িং রুম আর তার পাশে একটা মিডিয়াম একটা স্টোররুম আর 2টা বেডরুম। আর সিঁড়ির আরেক পাশে বেশ অনেকটা জায়গা নিয়ে একটা ডাইনিং স্পেস, তার পাশে একটা বড় কিচেন আর 2টা ওয়াশরুম আর একটা বেডরুম। ডাইনিং রুমটা আর ড্রয়িং রুমটা একদম ওপেন স্পেজে। ড্রয়িং রুম থেকে স্পষ্ট ডাইনিং রুমটা দেখা যায়। মেঘ ডাইনিং রুমে ঢুকে ফ্রিজ খুলে ঠান্ডা পানির একটা বোতল নিয়ে চেয়ারে বসে বোতলের ঢাকনাটা খুলে ঢকঢক করে পুরো পানিটা শেষ করে ফেলল। কিন্তু খালি পেটে এতখানি পানি খেয়ে গা গুলিয়ে উঠল, কেমন বমি বমি পাচ্ছে। তাই বমি আটকানোর জন্য কিছুক্ষণ থম মেরে বসে রইল। ওর সারাদিনে কিছুই খাওয়া হয়নি, সকালে ব্রেকফাস্টে শুধু 2টা ব্রেড আর একটু ফ্রুট জ্যাম খেয়েছিল। রাতে এখানে আসার পর আহির আর মিহির রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি এনেছিল, কারণ চিকেন বিরিয়ানি আলিশা, মেঘ, সারিকা, সাইফা ওদের 4জনেরই খুব ফেভারিট। কিন্তু মেঘের মন খারাপ থাকায় ও রাতে কিছুই খায়নি। সবাই ওকে অনেকবার খেতে বলেছে, কিন্তু ও না খেয়েই উপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ অনুভব করল পানি খাওয়ার পর ওর পেটে ব্যথাটা আগের থেকে আরও বেড়ে গেছে। ও ভাবল হয়তো এতখানি ঠান্ডা পানি খেয়েছে তাই পেটে ব্যথাটা বেড়ে গেছে, এখন একটু নর্মাল পানি খেলেই সবটা ঠিক হয়ে যাবে। তাই ও নিজের হাত দিয়ে পেটটা শক্ত করে চেপে ধরে টেবিলের উপরে থাকা নর্মাল পানির জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে খেয়ে নিল। কিন্তু পেটের ব্যথাটা তো কমলই না, উল্টে ভীষণ বমি পাচ্ছে। মেঘ এক হাতে পেট চেপে ধরে আরেক হাত নিজের মুখে রেখে ফুপিয়ে কেঁদে উঠল। আহান, আহির, মিহির এতক্ষণ খুব মনোযোগ দিয়ে নিজেদের কাজ করছিল। মেঘের কান্নার শব্দে 3জনই চমকে ডাইনিংয়ের দিকে তাকালো। দেখল মেঘ এক হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওরা 3জনই বসা থেকে উঠে তড়িঘড়ি করে ডাইনিংয়ের দিকে আসতে লাগলো। মেঘ ওভাবেই পেট আর মুখ চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে ঢুকল। আহান, আহির, মিহির মেঘের পিছন পিছন গিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ালো। ওয়াশরুমের দরজাটা একদম খোলা। মেঘ এক হাতে পেট চেপে ধরে বমি করছে, পেটে কোনো খাবার না থাকায় শুধু মুখ দিয়ে শুধু পানি পড়ছে, ফুপিয়ে ফুপিয়ে কান্নাও করছে। আহান দ্রুত নিজের ট্রাউজারটা উপরে ফোল্ড করে ওয়াশরুমের ভিতরে ঢুকল। এক হাত দিয়ে মেঘের কোমর ধরে আরেক হাত কপালে রাখল। বমি করতে করতে মেঘ একসময় ফুটবল হয়ে আহানের গায়ে ঢলে পড়ল। আহানও এক হাত দিয়ে মেঘের কোমর শক্ত করে ধরে মেঘকে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো। তারপর ট্যাপ ছেড়ে মেঘের চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ওকে কোলে তুলে বাইরে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসে ওকে খুব সাবধানে সোফায় বসিয়ে নিজেও ওর পাশে বসল। ওদের পিছনে পিছনে আহির আর মিহির আসলো, 3জনের চোখে মুখেই স্পষ্ট চিন্তা ও ভয়ের ছাপ। আহির মেঘের আরেক পাশে বসে ওর গালে কপালে হাত ছোঁয়ালো, তারপর চিন্তিত ভঙ্গিতে বলল, ওর গায়ে জ্বর উঠলে এভাবে হঠাৎ করে বমি করে। কিন্তু এখন শরীরের টেম্পারেচার তো নরমালি আছে, মনে তো হচ্ছে না ওর গায়ে জ্বর উঠেছে, তাহলে এভাবে হঠাৎ বমি হওয়ার কারণ কি? মিহির রাগী গলায় বলল, জ্বরের জন্য বমিটা হয়নি, রাতে না খাওয়ার কারণে হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। মেঘ সোফার সাথে হেলান দিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে আছে, এই মুহূর্তে বড্ড ক্লান্ত ও খুব খিদেও পেয়েছে। কিন্তু মুখ ফুটে যে কিছু খেতে চাইবে শরীরে সেই শক্তিটুকুও নেই। পেটে এখনো হালকা হালকা ব্যথা করছে, তাই এখনো এক হাতে পেট চেপে ধরে রেখেছে। আহান মেঘের পাশে বসে একদম শান্ত ভঙ্গিতে মেঘকে পর্যবেক্ষণ করছে। একধ্যানে শুধু মেঘের ফুটবল, ক্লান্ত, বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা যেন আস্ত একটা মায়াপরী, একবার কেউ এর দিকে তাকালে সহজে চোখ ফেরাতেই পারবে না। চোখ, নাক, ঠোঁট, গাল সব কিছুই আল্লাহ খুব যত্ন করে অনেক সময় নিয়ে আর্ট করে হয়তো নিজের হাতে বানিয়েছেন। মাঝে মাঝে আহানের এটা ভেবে হাসি পায়, এই মেয়েটাকে কেউ একজন পছন্দ হয়নি বলে বিয়ে ভেঙে দিয়েছিল। এটা নিতান্তই একটা হাস্যকর ব্যাপার ছাড়া কিছুই না। অবশ্য আল্লাহ যা করেন সবসময় মানুষের ভালোর জন্যই করেন। যদি আবিরের সাথে মেঘের বিয়েটা না ভাঙত তাহলে ও মেঘকে কিভাবে পেত? ঠিক এই একটা কারণের জন্য আবির আর জেরিন মেঘের সাথে এত অন্যায় করার পরও বাঁচিয়ে রেখেছে। নয়তো এতদিনে ওই বিশ্বাসঘাতক দুইটার কি করত সেটা ও নিজেও জানে না। প্রায় 4 বছর পর আহান আজকে মেঘকে দেখল। এই 4 বছরে আহান একবারের জন্যও মেঘের চেহারা দেখেনি, আর না শুনেছে ওর কণ্ঠস্বর। হিমা, হিয়ান, অভি,
রিয়ান ওদের সাথে প্রায়ই মেঘ ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। কিন্তু আহানের সাথে ভিডিও কল তো দূরের কথা, কখনো নর্মাল ফোন কল অবধি দেয়নি, ইনফ্যাক্ট একটা মেসেজ পর্যন্ত কখনো করেনি। আহানের এই বিষয়টা খুব খারাপ লাগলেও ওর কিছুই করার ছিল না। সবাই তো ওকে এই একটা শর্তই দিয়েছিল যে ও মেঘকে তখনই পাবে যখন মেঘের থেকে দূরে থাকবে। এখন কেউ ওর থেকে মেঘকে কেড়ে নিতে পারবে না। ওর মেঘ পরীকে ও নিজের করেই ছাড়বে, সেটা কারো ভালো লাগুক বা না লাগুক। এইসবি ভাবছিল তখনই মেঘের রাতে না খাওয়ার কথাটা শুনে ওর মেজাজটা খারাপ হয়ে গেল। আহান রাগী গলায় মেঘকে জিজ্ঞেস করল, তুমি রাতে কিছু খাওনি? মেঘ মাথা নিচু করে ভয়ে ভয়ে ডানে বামে না সূচক মাথা নাড়াল। আহান এবার ভীষণ রেগে গেল ও চেঁচিয়ে বলল, ওয়াও, সেটা আবার আপনি মাথা নেড়ে বলছেন? তার মানে আপনি আজকে সারাদিন কিছুই খাননি? ইচ্ছে তো করছে চড়িয়ে তোর গালটা লাল করে দেই। আরে নিজের ভালো তো পাগলেও বোঝে। তুই কোথাকার ছাগল রে? তুই জানিস না টাইম টু টাইম না খেলে তোর ব্লাড প্রেশার লো হয়ে যায়, অসুস্থ হয়ে পড়িস। আহানকে এভাবে রেগে কথা বলতে দেখে মেঘ ভীষণ ভয় পেয়ে যায়। ও ভয় আহিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আহির নিজের এক হাত মেঘের মাথায় রেখে হাত বুলিয়ে দিতে দিতে আহানকে উদ্দেশ্য করে বলে, প্লিজ ব্রো, এবার থামো, মেঘ ভয় পাচ্ছে। আহান তাকিয়ে দেখল মেঘ গুটিসুটি হয়ে আহিরকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে আছে। আহান ভাবল এখন ওকে বেশি কিছু বলা ঠিক হবে না। একে তো অসুস্থ, তার উপর আবার এই মেয়ে বেশি ভয় পেলেই অজ্ঞান হয়ে যায়। এখন ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে একটা সাইড এফেক্ট হতে পারে। আহান জোরে জোরে দুইটা লম্বা শ্বাস নিয়ে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করল। তারপর বসা থেকে উঠে গিয়ে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে এলো। বক্স খুলে একটু নাড়াচাড়া করে কয়েকটা ঔষধের পাতা বের করল। সেখান থেকে দুইটা ঔষধ ভেঙে মিহিরের হাতে দিয়ে বলল, এই দুইটা এক্ষুনি ওকে খাইয়ে দে, এতে বমি আর পেটে ব্যথাটা কমে যাবে। আর বাকিগুলো খাবার খাওয়ার পর। মিহির ডাইনিং টেবিলে থেকে এক গ্লাস পানি এনে মেঘের সামনে ঔষধ আর পানির গ্লাস ধরে বলল, চুপচাপ ভালো মেয়ের মতো ঔষধটা খেয়ে নে, একদম ঘাড় তোত্তারামি করবি না। মেঘ আহিরের বুক থেকে মাথাটা উঠিয়ে একবার ঔষধের দিকে তাকালো। তারপর মিহিরের দিকে অসহায় চোখে তাকিয়ে কাদো কাদো গলায় বলল, আমি ঔষধ খাবো না, দেখেই কেমন গাটা গুলিয়ে উঠছে, খেলে নিশ্চিত আবার বমি পাবে। আহির আদুরে গলায় বলল, সোনা বনুটা আমার, প্লিজ ঔষধটা খেয়ে নে, না হলে আবার শরীরটা খারাপ করবে। মেঘ বিরক্তি নিয়ে ভাঙা গলায় বলল, তোমরা জানো না, আমার ঔষধ খেতে একদম ভালো লাগে না। আর তাছাড়া আহান ভাইয়া তো ডক্টর না, ইনফ্যাক্ট ওনার ঔষধ সম্পর্কেও তো মনে হয় না কোনো ধারণা আছে। তাহলে আমি ওনার দেওয়া ঔষধ কেন খাবো? ওই ঔষধগুলো খেলে যদি আমার শরীর আরো খারাপ হয়ে যায়। মেঘের কথা শুনে আহির আর মিহির আর চোখে আহানের দিকে তাকালো। আহান চোখ ছোট ছোট করে মেঘের দিকে তাকিয়ে আছে। মিহির মৃদু ধমক দিয়ে বলল, শাট আপ, উল্টোপাল্টা কথা না বলে ঔষধটা খেয়ে নে। মেঘ জেদ্দি গলায় বলল, বললাম না খাবো না, একবার যখন বলেছি খাবো না তার মানে কিছুতেই খাবো না। আহান গিয়ে মিহিরের হাত থেকে ঔষধ নিয়ে নিল। এরপর মেঘের পাশে বসে এক হাত দিয়ে মেঘের গাল জোরে চেপে ধরে ঔষধগুলো মুখে পুরে দিয়ে পানি খাইয়ে ওর মুখটা চেপে ধরল। মেঘ আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ঔষধটা খিলে নিল। ঔষধটা খাইয়ে আহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কিচেনে চলে গেল। আর মেঘ রাগী চোখে ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে একগাদা বকা দিল। কিছুক্ষণ পর আহান কিচেন থেকে খাবার গরম করে প্লেটে করে নিয়ে এসে আহিরের হাতে ধরিয়ে দিয়ে সোফার একপাশে বসে ফোন স্ক্রোল করতে লাগল। আহির ভাত মেখে মেঘেকে খাইয়ে দিল। মেঘও চুপচাপ ভদ্র মেয়ের মতো সবটা খেয়ে নিল। খাওয়া শেষে ঔষধটাও খেয়ে নিল। এবার আর ওকে জোর করতে হয়নি, আহানের ভয় নিজের ইচ্ছেতেই খেয়ে নিয়েছে। খাওয়া শেষে মিহির মেঘকে কোলে করে রুমে শুইয়ে দিয়ে নিচে এসে আবার তিনজন নিজেদের কাজে মনোযোগ দিল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করল। মেঘ এখন একদম সুস্থ হয়ে গেছে, পেটে ব্যথা বমি বমি ভাব উইকনেস কিছুই নেই। ঔষধগুলো দারুণ কাজ দিয়েছে। মনে মনে আহানের প্রতি কৃতজ্ঞ থাকলেও মুখে সেটা প্রকাশ করল না। ব্রেকফাস্ট করার পর মিহির, আহির আর আহান অফিসে চলে গেল। বাকিরা সবাই হিয়ানদের বাড়িতে আসলো। মেঘদের সারাদিনটা অনেক হই হুল্লোড় আর মজায় কাটল। দুপুরে লাঞ্চ করার পর হিমাকে নিয়ে ওর শ্বশুর বাড়ির লোকেরা সবাই চলে গেল। ওনারা যাওয়ার পর বাকিরাও সবাই আস্তে আস্তে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আহান, আহির, মিহির ওদেরকে দুপুরে হিয়ান ফোন করেছিল লাঞ্চে খেতে আসার জন্য।
কিন্তু ওরা জানালো ওরা আসতে পারবে না, একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত আছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাতে ঘুমানোর জন্য মেঘ নিজের বিছানা ঠিক করছিল, মিহির এসে দরজায় হালকা নক করে বলল, আসবো? মেঘ বালিশ ঠিক করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ আসো। তোর শরীরের অবস্থা এখন কেমন? সারাদিনে একবারও পেটে ব্যথা, বমি হয়েছে? মেঘ কাজ শেষ করে স্থির হয়ে বসে বলল, না, নাও আই অ্যাম অ্যাবসোলুটলি ফিট অ্যান্ড ফাইন। মেঘের কথা বলতে বলতে চোখ যায় মিহিরের হাতে থাকা একটি মিডিয়াম সাইজের লাগেজের উপর। মেঘ ব্রু কুচকে জিজ্ঞেস করে, ভাইয়া এত রাতে তুই লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি কোথাও যাচ্ছি না, এটা তোর জন্য আহান ভাইয়া কে থেকে নিয়ে আসছে। মেঘ কিছুক্ষণ চোখ বড় বড় করে লাগেজটার দিকে তাকিয়ে রইল। তারপর হি হি করে হেসে দিল। হাসতে হাসতে মিহিরের দিকে তাকিয়ে বলল, যেমন আহান ভাইয়া তেমন ওনার গিফট, গাঁজাখোর মার্কা, মানুষ বিদেশ থেকে কত কিছু নিয়ে আসে আর এনি কিনা আমার জন্য লাগেজ নিয়ে এসেছে। হিমা আপিরা যখন বাংলাদেশে এসেছিল তখন সবার জন্য কত জুয়েলারি, ডিজাইনস ড্রেস, মেকআপস, চকলেট এনেছিল। আহান ভাইয়াও আপিদের কাছে সবার জন্য অনেক কিছু পাঠিয়েছিলেন। আর আমার জন্য কি পাঠিয়েছিলেন? একটা ল্যাপটপ, এমন একটা ল্যাপটপ যেটা রাহান খানের মতোই মাথার তারছেরা। গত 6 মাস ধরে এত চেষ্টা করেও ঠিকঠাক মতো ফাংশনগুলোই বুঝতে পারলাম না। আর এখন পাঠিয়েছেন এই লাগেজ। মিহির ধমক দিয়ে বলল, ওই শাকচুন্নি, ল্যাপটপের জন্য তো তুই কান্নাকাটি করছিলি। আম্মু, আব্বুকে আর আমাকে ল্যাপটপ কিনে দিতে মানা করেছিল বিধায় তুই 1 সপ্তাহ ভার্সিটিতে যাসনি, ইনফ্যাক্ট রুম থেকেই বের হসনি। তার জন্যই তো আহান ভাইয়া আম্মুকে ফোনে অনেক বুঝিয়ে তোর জন্য ল্যাপটপ চালানোর পারমিশন নিয়েছে। মেঘ মৃদু রাগ দেখিয়ে বলল, তো ওনাকে কে থেকে ল্যাপটপ পাঠাতে কে বলেছে? আমি তো বাবাইকে বলেছিলাম বাংলাদেশ থেকে কিনে দিতে, যেগুলো আমি খুব ভালোভাবে চালাতে পারি। আর এটা একটা ফাংশন ছাড়া ঠিকঠাক মতো কিছুই বুঝতে পারি না। ওটা একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ, তাই ফাংশনগুলো একটু অন্য রকমের। ছাড়, তোকে বলে লাভ নেই। তোর মতো গরু ভালো জিনিস চিনবেও না আর চালাতেও পারবে না। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলেই মিহির হাতে থাকা লাগেজটা বেডের উপর উঠিয়ে ওটার চেইনটা খুলে ফেলল। মেঘ লাগেজে তাকিয়েই ওর মুখটা হা হয়ে গেল। চোখ বড় বড় করে একবার লাগেজের দিকে তো একবার মিহিরের দিকে তাকাচ্ছে। কারণ লাগেজটা ভর্তি গিফটস, সবগুলো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করা। মেঘ ভীষণ এক্সাইটেড হয়ে বেডের উপর বসে একটা একটা করে র্যাপিং পেপার খুলে দেখতে লাগলো। মিহিরও বেডের উপর বসে ঠোঁটে মুচকি হাসির রেখা টেনে বনের কাণ্ড দেখতে লাগল। মেঘ র্যাপিং পেপার খুলে প্রথমেই দেখতে পেল 6টা 6 রকমের চকলেটের বক্স। তারপর পেল ছোট্ট পুতুলওয়ালা কয়েকটা চাবির রিং। এরপর পেল কয়েকটা শপিজ, 2 মিনি সাইজের টেডি বিয়ার, একটা মেকআপ কিট, 2টা পারফিউম। পারফিউম 2টার উপরের অংশটা চৌকো বক্সের মতো, আর কাঠের তৈরি। তার উপরে সোনালি সেট দিয়ে খোদাই করে লেখা, মেঘ পরি। মেঘ লেখাটার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বিড়বিড় করে নামটা আওড়াতে লাগলো, মেঘ পরি। মেঘ লেখাটার উপরে একটা চুমু খেয়ে পারফিউমটা আলাদা করে একপাশে রেখে দিল। সবার শেষের র্যাপিং পেপার মোড়ানো বক্সটা খুলতেই ওর চোখে পড়ল একটা সেলফ ফোন। মেঘ ব্রু কুচকে মিহিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আমি নিউ ফোন দিয়ে কি করব? আমার তো ফোন আছে। মিহির বিদ্রূপের স্বরে বলল, ওমা, তাই তোর ফোন আছে? আমি তো ভুলেই গিয়েছিলাম। তা তোর কোন ফোনটা যেন? যেটা তোকে আব্বু 4 বছর আগে কিনে দিয়েছিল সেইটা? উদ্ধৃতি চিহ্ন। মেঘ চোখ ছোট ছোট করে মিহিরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ও কি বলতে চাইছে। মিহির বলল, ওটাকে ফোন বলে না, ঝুনঝুনি বলে। ওটা যদি ফেরিওয়ালাদের ফ্রিতেও দিস না তা ওরা নেবে না। এই 4 বছরে ওটা কমপক্ষে 40টা আছাড় খাইছে, 4 বার পানিতে পড়ে গেছে, আর কতবার যে তুই ওইটাকে সারিয়েছিস সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোর ওই ফোন নামের কলঙ্কটা দিয়ে সেদিন আহিরকে কল দিয়েছিলাম, কল ঢুকতে ঢুকতে আমি বলেই গিয়েছিলাম যে কলটা দিয়েছি কিসের জন্য। ওটা যে স্পিডে চলে আমার মনে হয় তার থেকে ঠেলাগাড়িও জোরে চলে। ওই ঠেলাগাড়ি মার্কা ফোন দিয়ে করো কাছে কল দেওয়ার চেয়ে কবুতর দিয়ে চিঠি পাঠানো ভালো। মেঘ রেগে গিয়ে বলল, বাই এনি চান্স, তুই কি আমার ফোনটাকে অপমান করার চেষ্টা করছিস? মেঘ রেগে গিয়ে বলল, বাই এনি চান্স, তুই কি আমার ফোনটাকে অপমান করার চেষ্টা করছিস? মিহির বলল, তোর ফোনকে অপমান করার চেষ্টা করছি না।
ডিরেক্ট অপমানই করছি। আর ওই ঝুনঝুনি মার্কা ফোনের আবার মান সম্মান আছে যে ওটাকে অপমান করব? ওটাকে যদি অপমান করি তাহলে অপমানেরাও লজ্জা পাবে। দেখ ভাইয়া, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। তুই জানিস না এই ফোনটা কিনতে আমি কত কাঠখড় পড়িয়েছি। মা বাবাকে কত কষ্টে ফোনটা কেনার জন্য রাজি করিয়েছি। দিন রাত এক করে এস সি পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর বাবা আমাকে এই ফোনটা কিনে দিয়েছে। ওমা, তুই একটা ফোনের জন্য কত কষ্ট করেছিস। তা আমি এখন তোর এই ফোনের জন্য একটা জাদুঘর বানিয়ে দেই। সেখানে এই ফোনটা সুন্দর করে সাজিয়ে রেখে উপরে লিখে দিবি পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া আমার অ্যান্টিক মুঠোফোন। কথাটা বলেই মিহির হা হা করে হেসে দিল। মিহিরের এমন বিদ্রূপের স্বরের কথা শুনে মেঘ ভীষণ রেখে গেল। ও বেড থেকে একটা বালিশ উঠিয়ে মিহিরের গায়ে ছুঁড়ে মেরে দাঁত কিরমির করে বলল, ওই তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়, না হলে তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। আর যাওয়ার আগে তোর ওই কাজখোর ভাইয়ের দেওয়া ফোনটা নিয়ে যা। আমি তো আমার ওই পুরনো ফোনটাই চালাবো, দেখি কে আমাকে আটকায়। মেঘের কথায় মিহির কয়েক সেকেন্ড চুপ থেকে কিছু একটা ভাবল। তারপর বালিশের পাশে রাখা মেঘের পুরনো ফোনটা ছো মেরে হাতে নিয়ে জানালা দিয়ে নিচে ফেলে দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, এইবার দেখি তুই ওই ঠেলাগাড়িটা কিভাবে চালাস। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মেঘ হা করে হতবম্ব হয়ে ফোনটার পড়ে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর মিহির ফোনটা ফেলে দিয়ে দৌড়ে মেঘের রুম থেকে বেরিয়ে গেল। মেঘ রেগে জোরে চিল্লিয়ে মিহিরকে উদ্দেশ্য করে বলল, মিহিরের বাচ্চা, হারামি, কুয়োয়া, গন্ডার, ছাগলের ৩ নাম্বার ছানা, তোকে আমি ছাড়ব না। তোকে আমি কচু কাটা করব, সাপের ডিমের ভর্তা বানিয়ে খাওয়াবো, গোবরের পানিতে চুবানি দিব, সাদা বিল্লি কোথাকার। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন ঠিক দুপুর 12টা। সূর্যি মামা মাথার উপরে বসে তার জ্বলন্ত অগ্নিকুণ্ড দ্বারা পৃথিবীর মানুষের উপরে নিজের রাগ বর্ষণ করছে। কিন্তু বারবার তার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে আকাশে খেলা করতে থাকা ফালি ফালি মেঘেরা। যখনই সূর্যি মামা নিজের তেজ দিয়ে মানুষদের ঝলসে দেওয়ার চেষ্টা করছে, তখনই এক ফালি মেঘ এসে তাকে ঢেকে দিয়ে চারপাশে মৃদু বাতাস বইয়ে দিয়ে যায়। সারা আকাশ জুড়ে চলছে মেঘের আর সূর্যের এই অদ্ভুত লুকোচুরি খেলা। ভার্সিটির গেটের সামনে নাকমুখ কুঁচকে দাঁড়িয়ে আছে মেঘ, ওর পাশেই দাঁড়িয়ে আছে ওর 2 বেষ্টু রিজা আর দিশা। রিজা হলো রিয়ানের ছোট বোন। ওর সাথে মেঘের পরিচয় হয় কলেজে উঠে। ওরা দুজন ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই একসাথে পড়াশোনা করছে। আর দিশা হলো মেঘের ছোটবেলার বন্ধু। ওরা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত একসাথেই পড়াশোনা করেছে। দিশা যখন ক্লাস 8-এ পড়ে তখন ওর মা মারা যায়। তার 6 মাস পরই ওর বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসেন। দিশার সৎ মা ওর উপর প্রচণ্ড অত্যাচার করত, মারত, অনেক কাজ করাতো, ঠিকঠাক মতো খেতেও দিত না। মেঘ মাঝে মাঝে দিশাকে ওদের বাসায় নিয়ে গিয়ে রাখত, অসুস্থ থাকলে ডাক্তার দেখাতো, ঔষধ কিনে দিত। কিন্তু দিশা মেঘদের বাসায় গেলে ওকে ওর সৎমায়ের কাছে মার খেতে হতো। 6 মাস এভাবে কেটে যাওয়ার পর একদিন দিশার খালাম্নি সবটা জানতে পেরে দিশাকে ওনার সাথে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসেন। তারপর থেকে আর মেঘের সাথে দিশার কোনো যোগাযোগ হয়নি। যখন মেঘ আর রিজা একসাথে এই ভার্সিটিতে ভর্তি হয় তখনই মিহিরের থেকে জানতে পারে দিশাও এই ভার্সিটিতেই ভর্তি হয়েছে। দিশার খালাতো ভাই হচ্ছে আহির আর মিহিরের ফ্রেন্ড এবং এই ভার্সিটির ভিপি। তখন থেকেই মেঘ, দিশা, রিজা একসাথে আছে। রিজা বিরক্তি নিয়ে বলল, এই সারিকা সাইফা জীবনেও শোধরাবে না। সব কিছুতেই দেরি করা ওদের স্বভাব হয়ে গেছে। রোদের মধ্যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর এই দুইজনের এখনো আসার কোনো নাম নেই। মেঘ কাদো কাদো গলায় বলল, আমার অনেক খিদে পেয়েছে, ওরা এখনো আসছে না কেন? এখান থেকে রেস্টুরেন্টে যেতে যেতে তো আমি খিদেতে মরেই যাব। আম্মু গো! দিশা ধমক দিয়ে বলল, একদম ছাগলের মতো ভা ভা করবি না। সকালে না খেয়ে আসার সময় মনে ছিল না ইডিয়েট? আরে আমি কি ইচ্ছে করে খেয়ে আসিনি নাকি? সকালে ব্রেকফাস্ট করতে নেমে দেখি ওই ইঁদুরটা পুরো ফর্মাল ড্রেস পরে পটের বাবু সেজে মনের সুখে ব্রেকফাস্ট করছে। ওকে দেখেই আমার মেজাজটা খারাপ হয়ে গেল। শয়তানের হাড্ডিটা কালকে রাতে আমার ফোনটা নিচে ফেলে দিয়েছে। 6তলা থেকে আমার ফোনটা নিচে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। কালকে রাত 12টা পর্যন্ত খুঁজেও ফোনটার সবগুলো টুকরো খুঁজে পাই নাই। তাই তো ওকে শান্তিতে ব্রেকফাস্ট করতে দেখে মনে পড়ে গেল ও আমার ফোনের খুনি।
কুয়াটাকে মারার জন্য তাড়া করতে গেলাম, সেটাও বুঝতে পেরে অফিসের ফাইলগুলো হাতে নিয়ে সোজা দৌড়ে বাসা থেকে বের হয়ে লিফটে চড়ে নিচে নেমে গাড়িতে উঠল আর ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে চলে গেল। আমিও অন্য লিফট দিয়ে নিচে নেমে দৌড়ে ওর গাড়ির পিছনে যাচ্ছিলাম, তখনই পা স্লিপ খেয়ে মুখ থুবড়ে রাস্তায় পড়ে গেছি। তাকিয়ে দেখি আব্দুল চাচা পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছিল আর সেই পানিতে রাস্তাটা পুরো ভিজে গেছে। তোরা জানিস আমাদের বাসার কিছু ভাড়াটেরা আমাকে এভাবে পড়ে যেতে দেখে মুখ টিপে হাসছিল। আমি সবার সামনে ভীষণ লজ্জায় পড়ে গেছিলাম। তারপর আবার শাওয়ার নিয়ে রেডি হতে হতে অনেক সময় হয়ে গেছিল, তাই আর খাইনি। ওহ মাই গড, আপ্পি তোমার জন্য আমার ক্রাশ ব্রেকফাস্ট না করেই অফিসে চলে গেছে। আহারে বেচারা, এখন নিশ্চয়ই ওর অনেক খিদে পেয়েছে। সাইফার আওয়াজ শুনে মেঘ, রিজা, দিশা পিছনে তাকায় দেখে সারিকা আর ছাইফা কাঁধে ব্যাগ নিয়ে ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সাইফার কথায় রিজা, দিশা, সারিকা হাহা করে হেসে দেয়। কিন্তু মেঘ ওর কথায় ভীষণ রেগে গিয়ে ওর পিছনে তাড়া করতে করতে দাঁতে দাঁত চেপে বলে, আহারে আমার বেচারার বেচারি, একে তো এত দেরি করে এসেছিস, তার উপর আবার ওই গাধাটার পক্ষ নিচ্ছিস। তুই আমার বোন নাকি ওর বোন? সাইফা দৌড়াতে দৌড়াতে হাঁপানো কণ্ঠে বলল, ছি আপি, আমি মিহিরের বোন হতে যাব কোন দুঃখে? ও তো আমার একমাই ক্রাশ, আমার লাইফ, আমার জান, আমার কলিজা। তোর ওই ক্রাশ, লাইফ, জান, কলিজা আমি ব্যালেন্ডারে দিয়ে জুস বানিয়ে তোকে গেলাবো বজ্জাত মেয়ে। সারিকা হাসতে হাসতে দিশা আর রিজাকে উদ্দেশ্য করে বলল, আজকে সাইফা গেল, ওর ক্রাশের উপর বরাদ্দ করা মাইর সব ওর পিঠে পড়বে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মেঘরা একটা রেস্টুরেন্টের সামনে এসে রিকশা থেকে নামল। তারপর দুটো রিকশারই ভাড়া মিটিয়ে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই ওদের ক্রস করে বেশ এক্সপেন্সিভ তিনটা কার এসে রেস্টুরেন্টের পার্কিং লটে কার পার্ক করল। গাড়িগুলো চিনতে মেঘ, সারিকা, সাইফার একটু অসুবিধা হলো না। প্রথম গাড়িটার ড্রাইভিং সিট থেকে হিয়ান আর তার পাশের সিট থেকে আলিশা নামল। দ্বিতীয় গাড়ির সামনে থেকে দুইজন গার্ড নেমে এসে একসাথে পিছনের দুই সিটের দরজা খুলে দেয়, সেখান থেকে আহির আর মিহির নেমে আসে। দুজনের গায়ে পুরো ফর্মাল গেটআপ, বোঝাই যাচ্ছে অফিস থেকে সরাসরি এখানে এসেছে। তৃতীয় গাড়িটা থেকেও দুইজন গার্ড নেমে এসে গাড়ির পিছনের দরজা খুলে দেয়, সেখান থেকে আহান আর অভি বেরিয়ে আসে। আহান ইশারা করে গার্ড চারজনকে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসতে বলে। ওরাও মাথা নেড়ে সম্মতি জানিয়ে ভিতরে চলে যায়। আহান মেঘদের কাছে এসে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, তোমরা সবাই এখানে কি করছো? তোমাদের তো এখন ভার্সিটিতে থাকার কথা। সারিকা হাসি মুখে জবাব দিল, আসলে ভাইয়া আপ্পি সকালে বাসা থেকে ব্রেকফাস্ট করে আসেনি, আর সারাদিনেও কিছু খাওয়ার সময় পায়নি, অনেক দিন আমাদেরও বাইরে কোথাও খাওয়া হয় না। তাই ক্যান্টিনে না গিয়ে সবাই এখানে খেতে চলে আসলাম। মেঘ খেয়ে আসেনি শুনে আহান রাগী চোখে মেঘের দিকে তাকালো। আহানকে এভাবে তাকাতে দেখে মেঘ ভয় কয়েকটা শুকনো ঢোক গিলে মাথাটা নিচু করে ফেলল। সাইফা সারিকার হাতে একটা চিমটি কেটে ফিসফিসিয়ে বলল, গাধা কোথাকার, কোথায় কি বলতে হয় সেটাও জানিস না? সাইফার কথায় সারিকা ছোটে করে জিভ কাটল। ও বুঝল মেঘ খেয়ে আসেনি, সেটা আহানদের বলা ঠিক হয়নি। আহান এখনো মেঘের রাগী চোখেই তাকিয়ে আছে। মেঘ মাথা তুলে আহানের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। আহির মেঘের সামনে এসে ওর বাহু ধরে ঝাঁকিয়ে ঝাঝালো গলায় বলল, সকালে খেয়ে আসিসনি কেন? না খাওয়ার জন্য পরশু দিন রাতেও অসুস্থ হয়ে পড়েছিস মনে নেই? এত অনিয়ম কেন করিস তুই? মেঘ কিছু বলছে না, মাথাটা নিচু করে আছে। এই মুহূর্তে ও আহিরকেও ভীষণ ভয় পাচ্ছে। মিহির আর আহিরের সাথে মেঘ সব সময় ঝগড়া ঝাঁটি মারামারি করলে ওদের রাগটাকে ও ভীষণ ভয় পায়। মেঘ ভালো করেই জানে এরা দুজন রেগে গেলে ঠিক কি করতে পারে। মেঘ কিছু বলছে না দেখে আহির মেঘের বাহু ছেড়ে পিছনে ঘুরে মিহিরকে উদ্দেশ্য করে রাগী গলায় বলে, তুই বাসা থেকে বের হওয়ার আগে ওকে খাইয়ে বের হতে পারলি না? জানিস না ও একটু সুযোগ পেলেই কিভাবে অনিয়ম করা যায় সেই বাহানা খোঁজে। মিহির এতক্ষণ রেগে বোম হয়ে মেঘের দিকেই তাকিয়েছিল, আহিরের কথা শুনে কর্কশ গলায় বলল, ওকে আমি কিভাবে খাওয়াবো? ও কখনো কারো কথা শোনে? সব সময় নিজে যেটা ভাববে সেটাই ঠিক, আর বাদ বাকি সবাই ভুল। মেঘের এবার ভীষণ কান্না পেল। না হয় একটু সকালে আসেনি, তাই বলে ওরা ওকে এভাবে সবার সামনে বকাবকি করবে, আর ইচ্ছে করে খেয়ে আসেনি নাকি? মিহিরের পিছনে দৌড়াতে গিয়েই তো পড়ে গিয়ে এত দেরি হয়ে গেল, নিজে ভুল করে আমার মাথায় দোষ চাপিয়ে দিয়ে বলছে, আমি নাকি কারো কথা শুনি না।
একে তো পেটের ভেতর ইঁদুর লাফালাফি করছে, তার উপর আবার পায়েও প্রচণ্ড ব্যথা করছে। সকালে যখন পড়ে গিয়েছিল তখন খালি পায়ে থাকার কারণে ডান পায়ের গোড়ালির নিচ থেকে অনেকখানি কেটে গেছে। সকালে সময় ছিল না তাই কাটা জায়গায় কোনো অ্যান্টিসেপটিক বা ওয়েনমেন্ট লাগায়নি, কোনো রকম করে একটা ব্যান্ডেজ পেঁচিয়ে রেখেছে শুধু। কোনো পেইন কিলারও খায়নি। সকালবেলা ব্যথাটা তেমন একটা ছিল না, কিন্তু এখন যত সময় যাচ্ছে ব্যথাটা ততই বেড়ে যাচ্ছে। মেঘ আর চোখে একবার আহানের দিকে তাকায়, দেখে আহান এখনো ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। ও এক পলক তাকিয়েই নিজের চোখ তাড়াতাড়ি নামিয়ে ফেলে মাটির দিকে স্থির করল। আহানের ওই রাগী তীক্ষ্ণ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহস মেঘের নেই। দিশা, রিজা এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। অভি, হিয়ান, আলিশা অসহায় দৃষ্টিতে একবার আহানের দিকে তো একবার মেঘের দিকে তাকাচ্ছে। এখন মেঘের পক্ষ নিয়ে আহানকে কিছু বলা মানে সিংহের গুহায় ঢুকে সিংহের লেজ ধরে টান দেওয়া। মিহির আর আহির এখনো রেগে মেঘের দিকেই তাকিয়ে আছে। সারিকা সাইফা ভাবছে কিভাবে ব্যাপারটা স্বাভাবিক করা যায়। হঠাৎ সারিকা কিছু একটা ভেবে নিজেকে সামলে নিয়ে শুকনো গলায় হিয়ানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, ভাইয়া তোমরা সবাই এখানে কিভাবে আসলে? সারিকার এমন বোকা বোকা প্রশ্ন শুনে সাইফার ইচ্ছে করছে ওকে একটা লাথি মারতে। সাইফা মনে মনে বলল, মাথামোটা একটা, যেখানে দেখলো ওরা গাড়িতে করে এসেছে তারপরেও জিজ্ঞেস করছে কিভাবে আসলে। আহির সারিকার দিকে রক্তিম চোখে তাকিয়ে বিদ্রূপের স্বরে বলল, তোর বাপ যৌতুকে আমাকে যে উড়ন্ত রথটা দিয়েছিল সেটাতে উড়তে উড়তে এসেছি। কেন চোখে দেখতে পাসনি? সারিকা একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, না মানে, আমি বলতে চাইছিলাম যে তুমি আর মিহির ভাই তো অফিসে ছিলে। আর হিয়ান ভাইয়াকে সকালে বাড়িতে দেখে আসছি, অভি ভাইয়ার তো এই টাইমে অফিসে থাকার কথা। তাহলে সবাই একসাথে আসলে কিভাবে? আহির কিছু বলতে যাবে তার আগেই হিয়ান জোরপূর্বক একটা মেকি হাসি দিয়ে বলল, আমি আর আলিশা লং ড্রাইভে বেরিয়েছিলাম। তখনই আহান ফোন করে বলে আমরা বিডিতে ব্যাক করেছি, সেই উপলক্ষে নাকি আমাদের রিলেটিভ এবং ফ্যামিলি ফ্রেন্ডদের বাড়িতে গিফটস পাঠাতে হবে, তাই আমরা যেন তাড়াতাড়ি শপিং মলে চলে যাই। সেখানে গিয়ে দেখি, আহান, আহির আর মিহিরকেও ফোন করে অফিস থেকে ডেকে নিয়েছে। তার কিছুক্ষণ পর দেখি অভিও চলে আসলো। অভিকে অফিস টাইমে অফিসে না গিয়ে শপিং মলে আসার কারণ জিজ্ঞেস করতেই অভি জানায় ওর জবটা ছেড়ে দিয়েছে। তারপর আর কি, সবাই মিলে কিছুক্ষণ কেনাকাটা করে সেগুলো বাড়িতে পাঠিয়ে দিয়ে এখান চলে এলাম। হিয়ানের কথা শেষ হতেই সাইফা অভির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, অভি ভাইয়া তুমি জবটা ছেড়ে দিয়েছ? কিন্তু কেন? এত ভালো একটা জব, শুরুতেই ৮০,০০০ টাকা স্যালারি দিয়েছে। আর তোমার যা কোয়ালিফিকেশন তাতে ২-১ বছরের মধ্যেই তোমার র্যাঙ্ক আরও বাড়ানো হতো। তাহলে এত ভালো জবটা ছাড়লে কেন? আলিশা অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখে বলল, কালকে রাতে নাকি বাপি ওকে নিজের চেম্বারে ডেকে বলেছে, যদি এই জবটা ছেড়ে আমাদের অফিসে জয়েন না করে তাহলে বাপি ওকে কান ধরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখবে। না হলে একজন ৬০ বছরের বুড়ির সাথে বিয়ে দিয়ে দেবে। আলিশার কথা শুনে সারিকা, সাইফা হা হা করে হেসে দিল। ওদের হাসি দেখে দিশা, রিজা আর আলিশাও ফিক করে হেসে দিল। হিয়ান ঠোঁট চেপে হাসছে। আহির আর মিহির এতক্ষণ রেগে থাকলেও এবার না হেসে পারল না। শপিং মলে বসেও এই বিষয়টা নিয়ে সবাই অনেক হাসাহাসি করেছে। মেঘ সবাইকে হাসতে দেখে ওর এতক্ষণের সব ভয় জানালা দিয়ে উড়ে পালিয়ে গেল। ও খিলখিল করে হেসে দিল। আহানের তীক্ষ্ণ চোখ দুটো হঠাৎ করেই শীতল হয়ে আসলো। ও একরাশ মুগ্ধতা নিয়ে মেঘের হাসির দিকে তাকিয়ে আছে। সবাইকে এভাবে হাসতে দেখে অভি কিছুটা লজ্জা পেল। ও লজ্জাটা ঢাকতে রাগ করার ভান করে বলল, আপনাদের সবার রাগ আর হাসাহাসির পর্ব শেষ হলে আমরা এবার রেস্টুরেন্টের ভিতরে যেতে পারি? নাকি সারাদিন সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেয়েই পেট ভরবেন? আলিশা হাসি থামিয়ে বলল, রিয়েলি গাইস আমার অনেক খিদে পেয়েছে, সবাই ভিতরে চলো প্লিজ। আলিশার কথায় সম্মতি জানিয়ে সবাই হাসি মুখেই রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। আহান গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবে তখনই খেয়াল করল মেঘ বাকিদের সাথে ভিতরে ঢোকেনি। ও আশেপাশে তাকিয়ে মেঘকে খুঁজতে লাগলো, কিছু একটা মনে করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল মেঘ আস্তে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আহান দ্রুত হেঁটে মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের পায়ের দিকে ভালো করে তাকাতেই দেখতে পেল ওর পায়ে ব্যান্ডেজ করা। আহান চিন্তত ভঙ্গিতে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার পায়ে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? আহান এভাবে হঠাৎ করে প্রশ্ন করায় মেঘ কিছুটা থতমত খেয়ে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না, সত্যিটা বললে নিশ্চিত আবার বকাবকি করবে, তাই ও মাথাটা নিচু করে হাত কচলাতে লাগল। আহান ধমক দিয়ে বলল, কিছু জিজ্ঞেস করেছি তো? আহানের ধমকে মেঘ কেঁপে উঠল। কাপা কাপা গলায় বলল, ক কেটে গ গেছে। কিভাবে কাটল?
পো পড়ে গিয়ে কেটে গেছে। আহান শক্ত কণ্ঠে বলল, কিভাবে পড়ে গেলে? মেঘ ভয় আহানকে গড়গড় করে কালকে রাতে মিহিরের ফোন ফেলে দেওয়া থেকে শুরু করে সকালে আছাড় খেয়ে পড়ে যাওয়া পর্যন্ত সবটা বলে দিল। মেঘের কথা শুনে আহানের মেজাজটা প্রচণ্ড পরিমাণ বিগড়ে গেল। কিন্তু মুখে কিছুই বলল না, রাগী চোখে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে কোলে তুলে সামনের দিকে হাঁটা দিল। হঠাৎ এভাবে কোলে তুলে নেওয়ায় মেঘ চমকে উঠে চোখ বড় বড় করে আহানের দিকে তাকালো। তারপর হাত পা ছুড়তে ছুড়তে বলল, ভাইয়া প্লিজ আমাকে কোল থেকে নামান, আমি হেঁটে যেতে পারব। উদ্ধৃতি চিহ্ন। আহান কিছু না বলে ওর মতো হাঁটতে লাগলো। মেঘ অসহায় গলায় বলল, প্লিজ আমাকে নামিয়ে দিন, অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই কি ভাববে? আহান বলল, আই ডোন্ট কেয়ার, কে কি দেখলো বা বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাট আই ডু, এইভাবে আমাকে দেখলে যে কেউ আমার নামে বাজে কথা বলতে পারে, যেটা আমি একদমই সহ্য করতে পারবো না। একবার এই স্বার্থপর পৃথিবীর মানুষগুলোর মুখোশ ছাড়া চেহারাটা দেখেছি। প্রতিনিয়ত তাদের ধারালো কথার ছুরির আঘাত দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করেছি। আরেকবার এদের কুৎসিত কথাগুলো শোনার বা সহ্য করার ইচ্ছে শক্তি কোনোটাই আমার নেই। উদ্ধৃতি চিহ্ন। শেষের কথাগুলো বলার সময় মেঘের গলাটা ধরে এলো। ওর যন্ত্রণা মিশ্রিত কথাগুলো শুনে আহানের পাটা থমকে গেল। আহান অবাক হয়ে মেঘের অশ্রুসিক্ত চোখের দিকে তাকালো। কতটা কষ্ট পেলে একটা বাচ্চা মেয়ে এই কথাগুলো বলতে পারে, সেটা আহান ভালো করেই জানে। কিছু মানুষের স্বার্থপরতার জন্য মেয়েটা বিনা দোষে কত অপমান সহ্য করেছে ভেবেই আহান একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর মেঘের দিকে তাকিয়ে বলল, 4 বছর আগে তোমার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। বাট আই প্রমিস, তোমাকে বাজে কথা তো দূরের কথা, এখন যদি কেউ তোমার দিকে চোখ তুলেও তাকায়, তার এমন অবস্থা করব শেয়াল কুকুরও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আহানের কথাগুলো শুনে মেঘের হাত পা ছোড়াছুড়ি বন্ধ হয়ে গেল। ও অবাক হয়ে আহানের মুখের দিকে তাকিয়ে রইল। মেঘকে এভাবে তাকাতে দেখে আহান দুষ্ট হেসে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। এভাবেই নড়াচড়া না করে চুপচাপ শান্ত মেয়ের মতো থাকো, না হলে একদম কোল থেকে ফেলে দেব। তারপর কোমরটা ভেঙে গেলে আর তোমাকে কেউ বিয়ে করবে না। বাধ্য হয়ে আমাকেই হয়তো এই কোমর ভাঙা মেয়েটাকে বিয়ে করতে হবে। উদ্ধৃতি চিহ্ন। বলেই আহান আবার সামনের দিকে হাঁটা দিল। আহানের কথায় মেঘ লজ্জায় মাথাটা নিচু করে রাখল। আহান রেস্টুরেন্টের মধ্যে ঢুকে কয়েক পা এগোতেই হঠাৎ কিছু একটা দেখে দাঁড়িয়ে গেল। ওর ফেস রাগে লাল হয়ে গেল। ও রক্তিম চোখে সামনে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এই চোখ দিয়ে ওই মানুষগুলোকে পুড়িয়ে ভস্ম করে দেবে। আহানের এমন হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারল না মেঘ, তাই আহানের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকালো। তাকিয়েই ও চমকে উঠল। অবাক হয়ে সামনের মানুষগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলল, এরা এখানে কি করছে? আহান রেস্টুরেন্টের মধ্যে ঢুকে কয়েক পা এগোতেই হঠাৎ কিছু একটা দেখে দাঁড়িয়ে গেল। ওর ফেস রাগে লাল হয়ে গেল। ও রক্তিম চোখে সামনে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এই চোখ দিয়ে ওই মানুষগুলোকে পুড়িয়ে ভস্ম করে দেবে। আহানের এমন হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারল না মেঘ, তাই আহানের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকালো। তাকিয়েই ও চমকে উঠল। অবাক হয়ে সামনের মানুষগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলল, এরা এখানে কি করছে? ওদের থেকে কিছুটা দূরে রেস্টুরেন্টের একপাশে বসে আছে আবির আর জেরিন। শুধু আবির আর জেরিন না, সাথে মেঘের 2 ফুপি আর ফুপা, চাচা চাচিরা আর ওর সব কাজিনেরাও আছে। ওরাও সবাই অবাক চোখে মেঘদের দিকেই তাকিয়ে আছে। মেঘ ঘাড় ঘুরিয়ে ভয়ে ভয়ে আহানের দিকে তাকালো, দেখল রাগের কারণে আহানের নাকের ডগা লাল হয়ে গেছে। আহান কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে সামনে এগিয়ে গিয়ে মেঘকে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর হাঁটু গেড়ে মেঘের সামনে বসে ওর কাটা পাটা নিজের হাঁটুর উপরে রাখল। মেঘকে এভাবে কোলে করে আনতে দেখে হিয়ানরা সবাই অবাক হলো। একটু আগে তো মেঘ ঠিকই ছিল, হঠাৎ এমন কি হলো যে আহান ওকে কোলে করে ভিতরে নিয়ে এসেছে। ওরা ভ্রু কুঁচকে আহান কি করে সেটা দেখতে লাগলো। ওরা সবাই রেস্টুরেন্টে ঢুকেই আবিরদের দেখেছিল, কিন্তু কোনো রিয়্যাক্ট করেনি, এমন একটা ভাব করেছে যেন ওদের কাউকে চিনেই না। আর আবিররাও ওদের খেয়াল করেনি, কারণ ওরা সবাই নিজেদের মতো কথা বলায় ব্যস্ত ছিল। খেয়াল করলেও দিশা আর মিহিরকে ছাড়া ওরা কাউকেই চিনতে পারত না। হিয়ান, অভি, আলিশা, সারিকা, সাইফা, রিজা ওরা সবাইকে না চিনলেও আবির, জেরিন আর মেঘের মেজো চাচা চাচিকে চেনে। মিহির অনেক আগেই আবির আর জেরিনের পিক ওদের দেখিয়েছে। আর মেঘের মেজো চাচা চাচির সাথে হিয়ানদের 4 বছর আগে হসপিটালেই আলাপ হয়েছিল। আর এই 4 বছরে মেঘের দাদু বাড়ির অন্য কেউ মেঘদের সাথে যোগাযোগ না রাখলেও মেঘের মেজো চাচা চাচি মাঝে মাঝে মেঘদের বাড়িতে বেড়াতে আসতো, কয়েকবার হিয়ান আর আহানদের বাড়িতেও গিয়েছিল।
এখন দুপুর 12:30 বাজে, তাই রেস্টুরেন্টে তেমন একটা লোক নেই। এই সময়ে কেউ নিজ নিজ কর্মস্থানে থাকে, আবার কেউ কেউ স্কুলে, কলেজে বা ভার্সিটিতে আছে। এই মধ্যপ্রহরের সময়টা প্রায় সবাই বিজি থাকে। আহির, মিহির, অভি, হিয়ান একটা টেবিলে বসেছে। আর ওদের পাশের টেবিলই বসেছে আলিশা, সাইফা, সারিকা, দিশা আর রিজা। ওদের সবার থেকে খানিকটা দূরে আবির, জেরিন সহ মেঘের অন্যান্য কাজিনরা আর বড়রা বসে আছে। ওনারা এক এক টেবিলে 6 জন করে বসে নিজেদের পছন্দ মতো স্ন্যাক্স খাচ্ছে। আহান যখন মেঘকে কোলে নিয়ে আসছিল তখন রেস্টুরেন্টের অনেকেই উৎসুক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল, সেই দৃষ্টি অনুসরণ করে আবিরাও তাকিয়েছিল। কিন্তু একে তো মেঘকে এত বছর পর এখানে দেখল, তাও আবার এভাবে একটা ছেলের কোলে দেখে ওরা শোকড হয়ে মুখ হা করে আহান আর মেঘের দিকে তাকিয়ে আছে। আহির ওয়েটারকে খাবারের অর্ডারও দিচ্ছিল, আহানকে ওভাবে হাঁটু গেড়ে বসতে দেখে অবাক হয়ে আহানকে উদ্দেশ্য জিজ্ঞেস করল, হোয়াট ইজ দিস ব্রো? একে তো ওকে ভেতরে কোলে করে নিয়ে আসলে তার উপর হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়েছ। এখন কি খাওয়া রেখে বিয়ের জন্যে প্রপোজ করবে? আহিরের কথায় মেঘ চোখ বড় বড় করে আহানের দিকে তাকালো। আহান দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ আহির, মেজাজ খারাপ আছে, উল্টোপাল্টা কথা বলিস না। আর ওকে আমি এখন প্রপোজ করব না, খুন করে ফেলব। আহানকে এভাবে রাগী স্বরে কথা বলতে দেখে আহির ভ্রু কুঁচকে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করল, What happened, bro? Anything serious? Era or ibaki hayech? কি আর হবে, পা কেটে গেছে। মিহির বসা থেকে দাঁড়িয়ে বলল। হোয়াট, কেটে গেছে মানে কি? কিভাবে কাটলো? আহান শক্ত কণ্ঠে বলল। সেটা তোর বোনকেই জিজ্ঞেস কর। মহারানীর তো প্রতিদিন একটা অঘটন না ঘটালো পেটের ভাত হজমই হয় না। রোজ কিছু না কিছু উল্টোপাল্টা কাজ করে, ওর নিজেকে হার্ট করতেই হবে। ওদের কথার মাঝেই মেঘের মেজো চাচা এসে আহানকে উদ্দেশ্য করে বললেন, হেই ইয়াং ম্যান, হাউ আর ইউ? আহান দাঁড়িয়ে ওনাকে হাগ করে মুচকি হেসে বলল, মফিট অ্যান্ড ফাইন আঙ্কেল। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বেটা। তোমাদের কি অবস্থা? দেশে কবে আসলে? পরশু দিন সকালে বিডিতে ব্যাক করছি আঙ্কেল। কিন্তু আপনারা সবাই এখানে কেন? কোনো অকেশন আছে নাকি? সামনের সপ্তাহে আমার ছেলের বিয়ে, তাই আজকে ওরা সবাই বিয়ের শপিং করতে বেরিয়েছে। কেন তোমরা জানো না? 4 দিন আগে তো আমি নিজে তোমাদের বাড়িতে গিয়ে ইনভিটেশন কার্ড দিয়ে আসছি। তোমার মামা বাড়িতেও গিয়েছিলাম। ওনারা বলেছেন ওনারা সবাই বিয়েতে আসবেন। তারপর উনি মেঘের দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতে বললেন, এ কি মামুনি, তোমার পায়ে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? মেঘ মৃদু স্বরে বলল, কেটে গেছে কাকাই। কিভাবে কাটলো মা? একটু সাবধানে চলাফেরা করতে পারিস না? অনেকখানি কেটে গেছে নাকি? আহান কটাক্ষ করে বলল, ইনি যদি সাবধানে চলাফেরা করেন তাহলে নিজের হাত পা কাটবে কে? তাই ইনি ভুলেও কখনো সাবধানে চলাফেরা করেন না। অ্যান্ড ডোন্ট ওয়ারি আঙ্কেল, পা বেশি কেটে গেলেও কোনো প্রবলেম নেই, ছোট্ট একটা ইনজেকশন দিলেই পায়ের ব্যথা একদম চলে যাবে। ইনজেকশনের কথা শুনে মেঘের চোখ দুটো বড় বড় হয়ে গেল। ও কাপা কাপা কণ্ঠে বলল, ইনজেকশন? আহান বাঁকা একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ ইনজেকশন, একটা ইনজেকশন দিলেই দেখবে তুমি হয়ে হাঁটতে পারছো। উদ্ধৃতি চিহ্ন। আমি কিছুতেই ইনজেকশন দেব না। আহান সিরিয়াস হওয়ার ভান করে বলল, ইনজেকশন তো তোমাকে দিতেই হবে। বলেই আহান গার্ডরা যে টেবিলে বসেছে সেই টেবিলের দিকে তাকিয়ে একজন গার্ডকে উদ্দেশ্য করে বলল, শাওন গাড়ি থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো। আহানের কথায় শাওন নামের ছেলেটা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাইরে চলে গেল। ইনজেকশন দেওয়ার ভয় মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আহান বাঁকা হেসে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের কাকাই সহ বাকিরা সবাই মুখ টিপে হাসছে। ওরা সবাই জানে মেঘ ইনজেকশন ভীষণ ভয় পায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অনেকক্ষণ থেকে আবির অবাক চোখে শুধু মেঘের দিকেই তাকিয়ে আছে। একটুর জন্য ওর দিক থেকে চোখ সরাতেই পারছে না। আবিরের চোখে মুখে স্পষ্ট মুগ্ধতার ছাপ। মেঘ অ্যাশ কালারের একটা টপস পরেছে, সাথে হোয়াইট লেডিস জিন্স। মাথায় অ্যাশ কলারের হিজাব পরা, হোয়াইট কালারের জর্জেট ওড়নাটা কাঁধের এক সাইডে ফেলে রেখেছে। চোখের নিচে চিকন করে হালকা কাজল দিয়েছে, তাছাড়া আর কোনো সাজ নেই। আবির খেয়াল করল মেঘের চেহারায় আর সেই বাচ্চা বাচ্চা ভাবটা নেই, এখন ওকে একদম অ্যাডাল্ট এবং মিচিউর লাগছে। আর সবচেয়ে সুন্দর হলো মেঘের ওই ঘন পাপড়িওয়ালা সাদা মনির চোখ দুটো। আবিরকে এভাবে মেঘের দিকে তাকাতে দেখে আবিরের বাবা ধীর গলায় বলল, ওর দিকে এভাবে তাকিয়ে থাকার অধিকার তোমার নেই। নিজের চোখকে সংযত করো। আবির চমকে উঠে ওর বাবার দিকে তাকালো।
ওর বাবা তাচ্ছিল্য হেসে চেয়ার থেকে উঠে মেঘদের কাছে চলে গেল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। কিছুক্ষণ পরই শাওন নামের ছেলেটা ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আহানকে দিল। আহান বক্সটা হাতে নিয়ে আবার হাঁটু গেড়ে মেঘের সামনে বসে ওর কাটা পাটা ধরে পুরনো ব্যান্ডেজটা খুলে ফেলল। দেখল মেঘের পা অনেকটাই কেটে গেছে, তবে ঘা অতটা গভীরও না, কয়েকদিন ঠিকমতো ঔষধ খেলেই সেরে যাবে। আহান খুব সাবধানে অ্যান্টিসেপটিক দিয়ে ড্রেসিং করে ওয়েনমেন্ট লাগিয়ে আবার নতুন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। তারপর একটা সিরিঞ্জ ভেঙে তার মধ্যে মেডিসিন ঢুকিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, আর ইউ রেডি? নো, নেভার, বলেই মেঘ এক লাফে চেয়ারের উপর উঠে সেখান থেকে টেবিলের উপরে উঠে গেল। ওর এমন কাণ্ডে কেউই অবাক হলো না, কারণ ওরা সবাই জানে মেঘ ইঞ্জেকশনকে সাংঘাতিক ভয় পায়। রেস্টুরেন্টে তেমন কেউই নেই, দুই একজন যারা আছে তারা এত বড় মেয়ের এমন বাচ্চামো দেখে হাসছেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের লোকেরা কিছু বলছে না, কারণ ওরা আহানকে ভালো করেই চেনে এবং ভয় পায়। আফটার অল একজন পলিটিশিয়ানের ছেলে, তার উপর একজন নামকরা ইয়ংগেস্ট বিজনেসম্যান। আহান ইঞ্জেকশনটা হাতে নিয়ে দাঁড়িয়ে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, এ কি তুমি ওখানে উঠেছ কেন? নিচে নামো, ইঞ্জেকশনটা দিতে হবে। আমি কিছুতেই ইঞ্জেকশন দেব না। ইঞ্জেকশন তো তোমাকে দিতেই হবে। এবার তুমি নিচে নামবে নাকি আমি উপরে উঠব? খবরদার আপনি এখানে আসবেন না, আসলে আমি আপনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। আহান মেঘকে আরেকটু ভয় দেখানোর জন্য চেয়ারের উপর উঠল। আহানকে চেয়ারের উপর উঠতে দেখেই মেঘ ভয় পেয়ে লাফ দিয়ে টেবিল থেকে নেমে আহিরের পিছনে লুকিয়ে পড়ে। ও ভয়ের চোটে বলেই গেছে যে ওর পায়ে ব্যথা। আহিরকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ভাই প্লিজ আমাকে বাঁচাও, আমি ইঞ্জেকশন দেব না। উদ্ধৃতি চিহ্ন। আহির আহানের দিকে তাকিয়ে বলল, ব্রো প্লিজ, ওকে আর শুধু শুধু ভয় দেখিও না। শাট আপ আহির, ওকে মোটেও ভয় দেখাচ্ছি না। এই ইঞ্জেকশন আমি ওকে সত্যি সত্যি দিব। এবার তুই সামনে থেকে সরে দাঁড়া, নাহলে এটা আমি তোর ব্যাক সাইডে দিয়ে দেব। বলেই আহান মেঘের এক হাত ধরে টান দিয়ে আহিরের থেকে ছাড়িয়ে এনে ঝাড়ি দিয়ে বলল, এখন ভয় পাচ্ছ কেন? উল্টোপাল্টা কাজ করার সময় মনে থাকে না? কোন সাহসে তুমি মিহিরের গাড়ির পিছনে দৌড় দিয়েছ? যদি পড়ে গিয়ে আরো বড় কোনো অঘটন ঘটে যেত তখন কি হতো? আর পড়ে গেছো, কেটে গেছে ভালো কথা, সেখানে ভালো করে ড্রেসিং করে ঔষধ লাগাওনি কেন? আর নিজে ঔষধ না লাগাও অন্তত মামনিকে তো, মীরা রহমান, বলতে পারতে মামনি তোমাকে ঔষধ লাগিয়ে দিত। মেঘ মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, সরি, ইটস ওকে, ভবিষ্যতে যেন এরকম ভুল কখনো না হয়। ব্যথা পেলে কখনো বড়দের থেকে লুকাবে না। মেঘ উপর নিচ করে হ্যাঁ সূচক মাথা নাড়াল। মেঘ ওর মাথার উপর কারো হাতের স্পর্শ পেয়ে চোখ তুলে ব্যক্তিটির দিকে তাকালো। তাকিয়েই ওর চাচ্চু আবিরের বাবাকে দেখতে পেল। খুশিতে মেঘের চোখ দুটো চিকচিক করে উঠল। মেঘ মুচকি হেসে বলল, আসসালামু ওলাইকুম চাচ্চু, কেমন আছো? ওলাইকুমুস সালাম, আমি ভালো আছি মামনি। তুমি কেমন আছো? তোমার মা বাবা, খালা মনি, খালু, মামা মামিরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আছে চাচ্চু। মিহির এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের লাফালাফি দেখছিল আর হাসছিল। কিন্তু ওর চাচ্চুকে মেঘের সাথে কথা বলতে দেখে ওর মেজাজটা চরম মাত্রায় খারাপ হয়ে গেল। 4 বছর আগে মিহিরের বারবার বারণ করার পরেও এই লোকটা জোর করে আবিরের সাথে মেঘের বিয়ে ঠিক করেছিলেন। আর এই লোকটার জন্যই ওর বোনকে সবার সামনে এতটা অপমানিত হতে হয়েছে। কে বলেছিল ওনার ওই স্কাউন্ডেল ছেলের সাথে ওর বোনের বিয়ে ঠিক করতে? নেহাত উনি গুরুজন না হলে ওনাকে একটা উচিত শিক্ষা দিয়ে দিত। মিহির রাগে গোজগোজ করতে করতে সাইফার পাশের চেয়ারটায় গিয়ে বসে পড়ল। তারপর টেবিলের উপর নিজের হাতটা উঠিয়ে একটা পানির গ্লাস হাতে নিয়ে রাগে জোরে গ্লাসটা চেপে ধরল। সাইফা দেখল রাগের চোটে মিহিরের চোখ লাল হয়ে গেছে। গ্লাসটা আর 2-3 সেকেন্ড ওভাবে ধরে থাকলে ওটা ভেঙে মিহিরের হাতে ঢুকে যাবে। সাইফা তাড়াতাড়ি মিহিরের হাত থেকে টান দিয়ে গ্লাসটা নিয়ে নিল। তারপর বিরক্তিকর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কি সমস্যা আপনাদের? কয় ভাইয়ের রাগ সব সময় নাকের ডগায় থাকে কেন? যেখানে সেখানে রেগে ভাঙচুর করা, গুন্ডামি করা আপনাদের স্বভাব হয়ে গেছে। এই জন্য আমরা আপনাদের সাথে সহজে কোথাও যেতে চাই না, কারণ আপনাদের মধ্যে ম্যানার্স নামের কোনো বস্তুই নেই। খিদে পেয়েছিল তাই রেস্টুরেন্টে খেতে আসছি, কিন্তু খাবার কখন খাবো আপনাদের রাগ দেখতে দেখতেই তো আমার পেট ভরে গেছে। মিহির দাঁতে দাঁত চেপে বলল, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, নাহলে এই কথাগুলো বলার জন্য তোকে মেরে এখানে পুঁতে দিতাম। হ্যাঁ, লাইফে তো ওই দুইটা জিনিসই খুব ভালো করে শিখেছেন, একটা বাপের টাকায় ফুটানি করা, আরেকটা কথায় কথায় গুন্ডামি করা।
শাট আপ ইডিয়েট, নিজের মুখটা বন্ধ রাখো, না হলে এই গ্লাসটা আমি তোর মাথায় ফাটাবো। সাইফা বিড়বিড় করে বলল, হ্যাঁ গন্ডার, তুই তো এটাই পারবি। তোর মতো লেজ ছাড়া গরুরা ভালোবাসার মানে কি বুঝবে? আল্লাহ, আমি কেন এই আনরোমান্টিক ছাগলটা কেন যে ভালোবাসতে গেলাম? মিহির বিরক্তি নিয়ে বলল। বিড়বিড় করে কি বলছিস? সাহস থাকে তো জোরে বল। সাইফা কিছু না বলে মিহিরের দিকে একবার তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বসে রইল। তা দেখে মিহির মুচকি হেসে একজন ওয়েটারকে ডাক দিল। ওয়েটার এসে একে একে সবার থেকে খাবারের অর্ডার নিতে লাগলো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আহান, মেঘ আর আবিরের বাবা বসে কথা বলছিল। তখনই একজন ওয়েটার এসে আহানের থেকে খাবারের অর্ডার চাইল। আহান নিজে কি খাবে সেটার অর্ডার করে, মেঘের জন্যও মেঘের ফেভারিট খাবার চিকেন ফ্রাইড রাইস অর্ডার করে দিল। এটা দেখে মেঘ ভ্রু কুঁচকে মনে মনে বলল, ইনি কিভাবে জানলো আমার চিকেন ফ্রাইড রাইস খুব পছন্দের? আমি তো ওনাকে কখনো বলিনি। তাহলে কি ভাইয়ারা কেউ বলেছে? নাকি আমি একটু বেশি বেশি ভাবছি? উনি হয়তো এমনিতেই অর্ডার দিয়েছে আর সেটা কোইন্সিডেন্সলি আমার পছন্দের সাথে মিলে গেছে। সে যাই হোক, এত ভেবে লাভ নেই। খিদে পেয়েছে, যে কোনো একটা খাবার পেলেই হলো। আহান ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা টেনে আবিরের বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আপনি কি খাবেন? ওনাকে অর্ডার করে দিন। আবিরের বাবা উঠে দাঁড়িয়ে বললেন, না বাবা, আমি কিছুই খাবো না, তোমরা খাও। কেন আঙ্কেল? আবিরের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এখানে বেশিক্ষণ বসে তোমাদের সাথে গল্প করলে তোমার আন্টি এখানে এসে সিন ক্রিয়েট করবে। মেঘকে উল্টোপাল্টা কথা শোনাবে, ওনার সাথে জেরিনও যোগ দিবে। ওনার কথার মাঝে আহান ওনাকে থামিয়ে দিয়ে বলল, আরে কিচ্ছু হবে না আঙ্কেল, আপনি বসুন তো। আবিরের বাবা ওনার এক হাত আহানের কাঁধের উপর রেখে মুদ্দু হেসে বললেন, তোমাকে দেখলেই যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে তুমি যথেষ্ট শান্তশিষ্ট, ভদ্র একটা ছেলে বাবা। মিহিরকে নিশ্চয়ই এতদিনে খুব ভালো করে চিনেছ, ও ছোটবেলা থেকে অনেক রাগী বদমেজাজি। বিশেষ করে মেঘকে কেউ কিছু বললে ও একদম সহ্য করতে পারে না। একে তো ওর কাকিন্নি আবিরের মাকে আর জেরিনকে মিহির আগে থেকেই পছন্দ করে না, তার উপর যদি ওরা এখানে এসে মেঘকে কিছু উল্টোপাল্টা বলে তাহলে আমি নিশ্চিত মিহির ওনাদের মুখের উপরে গ্লাস ছুঁড়ে মারবে। কথাটা বলেই উনি মেঘের থেকে বিদায় নিয়ে ওনাদের টেবিলে চলে গেলেন। মেঘ আবিরের বাবার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, হায়রে চাচ্চু, তোমার এত বয়স হয়ে গেল তাও তুমি এখনো ঠিকঠাক করে মানুষ চিনতে পারলে না। এই শয়তানের হাড্ডিটাকে কিনা তুমি বললে এটা শান্ত শিষ্ট ভদ্র ছেলে? এই ভিলেনটার পাস্ট রেকর্ড যদি শোনো তাহলে তোমাকে এখান থেকে সোজা হসপিটালে নিয়ে যেতে হবে, বাসায় আর ফিরতে পারবে না। এনার ভিলেন গিরির গল্প শুনে আমি প্রায় হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। চারপাশ থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। সূর্য অস্ত গিয়েছে অনেকক্ষণ, কিন্তু এখনো সমস্ত পশ্চিম আকাশ জুড়ে সূর্যের লালিমা বিচরণ করছে। চারপাশের আবছা অন্ধকার আর আকাশে বিস্তীর্ণ হয়ে থাকা লালিমা একসাথে মিশে পরিবেশটাকে অসম্ভব মোহনীয় করে তুলেছে। সারাদিন দৌড় ঝাঁপ উড়াউড়ি করে পাখিরা নিজেদের নিরে ফিরছে। কোথাও কোথাও ঝিঝি পোকারা আর ব্যাঙেরা নিজেদের বেসুরো কণ্ঠে গান গাইছে। সারা রুমে পিন পতন নীরবতা। রুমের এক কোণার ফ্লোরে যায় নামাজ বিছিয়ে মাগরিবের নামাজ আদায় করছে মেঘ। নামাজ শেষে যায় নামাজটা ভাঁজ করে কাবার্ডে তুলে রেখে বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। তারপর রুমটার চারপাশে ভালো করে চোখ বুলালো। সারা ফ্লোর চকলেটের খোসা আর ছেঁড়া কাগজে ভর্তি। খাট, সোফা, রিডিং টেবিল, ড্রেসিং টেবিল প্রত্যেকটার উপরে জামা কাপড় স্তূপ করে রাখা। জুতোর র্যাকটা উল্টে পড়ে আছে, কয়েক জোড়া জুতো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রুমটা দেখে মনে হচ্ছে কয়েক বছর ধরে রুমটা পরিষ্কার করানো হয়নি। মেঘ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল, এই মুহূর্তে ও নিজের উপর প্রচণ্ড বিরক্ত। কি দরকার ছিল সেদিন মিহিরের পিছনে ওভাবে দৌড়ানোর? না ও সেদিন ওভাবে মিহিরের পিছনে দৌড়াতো, না ওর পা কাটত, আর না ওকে এভাবে নিজের বাড়িতে নিজেরই রুমে জেলের কয়েদির মতো বন্দী হয়ে থাকতে হতো। এখন মেঘ যদি একবার হাতের কাছে মিহিরকে পেত তাহলে পানি ছাড়া গিলে খেয়ে ফেলত। কারণ আজ প্রায় 4 দিন ধরে মেঘকে মেঘেরই রুমে মিহির বন্ধ করে রেখেছে। অবশ্য এটা মিহির নিজের ইচ্ছায় করেনি, আহানের আদেশে করেছে। সেদিন রেস্টুরেন্ট থেকে আহান সরাসরি মেঘকে এই বাড়িতে নিয়ে আসে। তারপর মেঘকে এই রুমে রেখে রুমের বাইর থেকে লক করে দেয় আর বলে, এটা মেঘের সারাক্ষণ দৌড়াদৌড়ি আর উল্টোপাল্টা কাজ করার পানিশমেন্ট। যতদিন না ওর পায়ে ব্যথা ঠিক হচ্ছে ততদিন মেঘ এই রুম থেকে বের হতে পারবে না। আর কোনো সার্ভেন্ট বা বাড়ির কেউ এই রুমেও আসতে পারবে না।
এই 4 দিনে মিহির শুধু এই রুমে প্রতি বেলায় মেঘের খাবার নিয়ে এসে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে আবার চলে গেছে। মেঘ অনেকবার মিহিরকে বলেছিল দরজাটা খুলে রাখতে, ও রুম থেকে কোথাও বেরোবে না। কিন্তু মিহির ওর কোনো কথাই শোনেনি। আর মীরা রহমান আজম রহমানও মেঘকে একবারও দেখতে আসেননি। সেটা নিয়ে মেঘ একটু আশ্চর্য হয়নি, কারণ ও জানে সবাই আহানকে একটু বেশিই ভালোবাসে, কখনো কেউ ওর কথায় অমত পোষণ করে না। মেঘের পায়ের ব্যথাটা এখন একদমই ঠিক হয়ে গেছে। শুধু হালকা কাটা দাগটা রয়ে গেছে। ব্যথা ঠিক হবেই না বা কেন মিহির ওকে জোর করে প্রতি বেলায় একগাদা করে ঔষধ গিলিয়েছে। মেঘ চোখে মুখে বিরক্তি ভাব নিয়ে কিছুক্ষণ বিছানার এদিক ওদিক গড়াগড়ি খেল। কি করলে সময় কাটবে বুঝতে পারছে না। এতদিন সারাদিন বসে বসে শুধু ল্যাপটপে মুভি দেখেছে আর চকলেট খেয়েছে আর পড়ে পড়ে ঘুমিয়েছে। অতিরিক্ত ঘুমাতে ঘুমাতে এখন আর ঘুমাতে ইচ্ছে করছে না। মেঘ অনেকক্ষণ ভেবে একটা আইডিয়া বের করল মিহিরকে জ্বালানোর জন্য। ও শোয়া থেকে উঠে ড্রেসিং টেবিলের কাছে গেল, তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে একটা হেয়ার অয়েলের বোতল হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, মিহিরের বাচ্চা, তুই জোর করে আমাকে হেয়ার অয়েল কিনে দিস না। আজকে তোকে আমি এই অয়েলের বোতলে চুবিয়ে মারব। কথাটা বলে মেঘ দরজার সামনে গিয়ে সেখানের ফ্লোরে বোতলের প্রায় অর্ধেক তেল ঢেলে দিল। তারপর রুমের লাইটটা অফ করে জোরে একটা আম্মুগো বলে চিৎকার দিল। চিৎকার দেওয়ার কিছু সেকেন্ড পরই মেঘ দরজা খোলার শব্দ শুনতে পেল। আর দরজা খোলার সাথে সাথে ধপাস করে একটা শব্দ আসলো, সাথে কয়েকটা কণ্ঠস্বরের চিৎকার মেঘের কানে ভেসে এলো। মেঘ বিড়বিড় করে বলল, এটা কি হলো? এখানে তো ওই বাদরটার একার পড়ার কথা ছিল। কিন্তু ভয়েস শুনে তো মনে হচ্ছে এখানে একটা না, একাধিক বাদর পড়েছে। মেঘ তড়িঘড়ি করে গিয়ে রুমের লাইটটা অন করে সামনে তাকালো। তাকিয়ে যা দেখল তাতে ওর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। কারণ ওর সামনে সারিকা, সাইফা আর আহির উল্টে পড়ে আছে। আর ওদের থেকে কিছুটা দূরে আহান আর মিহির হতবম্ব হয়ে ফ্লোরে পড়ে থাকা আহির, সারিকা, সাইফার দিকে তাকিয়ে আছে। মেঘ কিছুক্ষণ অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থেকে হা হা করে হেসে করে দিল। মেঘের হাসি শুনে ওরা সবাই মেঘের দিকে তাকালো। আর এটাও বুঝতে পারল এটা মেঘের কাজ। কিছুক্ষণ আগে মীরা রহমান, আজম রহমান, মোনা খান, আসিফ খান, মেঘের মামা মামিরা সহ সবাই শপিং করতে গেছে। শুধু আহান, আহির, মিহির আর সারিকা, সাইফা রয়ে গেছে, কারণ ওরা মেঘকে সাথে নিয়ে যাবে সেই জন্য। একটু আগে আহান, আহির, সারিকা, সাইফা এসে মেঘদের বাসার কলিং বেল বাজায়, একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয়। মিহির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল, আহানদের আসতে দেখে মুচকি একটা হাসি দিয়ে আহানকে গিয়ে হাগ করে। তখনই ওরা মেঘের চিৎকার শুনতে পায়। চিৎকার শোনার সাথে সাথে ওরা সবাই মেঘের রুমের দিকে দৌড় দেয়। আহির, সারিকা, সাইফা আগে আগে দৌড়ে রুমে ঢুকতেই ধপাস করে পড়ে গিয়ে ওদের মুখ থেকে আপনা আপনি চিৎকার বেরিয়ে আসে। ওদের পড়ার শব্দ আর চিৎকার শুনে আহান আর মিহির দৌড় থামিয়ে দাঁড়িয়ে পড়ে। মেঘকে এভাবে হাসতে দেখে সাইফা ঝাড়ি মেরে মেঘকে উদ্দেশ্য করে বলে, আমরা পড়ে গেছি আর তুমি হাসছ? তুমি আমাদের বোন নাকি সেও? সাইফার কথা মনে হয় মেঘের কান পর্যন্ত পৌঁছালো না। সে এখনো হেসে গড়াগড়ি খাচ্ছে। মিহির আর আহান মুখ টিপে টিপে হাসছে। আহির রাগী গলায় বলল, হাসবে না তো কি করবে? এটা তো ওরই কাজ। কথাটা বলতে বলতে আহির উঠতে চেষ্টা করল, কিন্তু তৈলে স্লিপ খেয়ে আবারও বসে পড়ল। বিরক্তি নিয়ে মিহিরের দিকে তাকিয়ে বলল, ভাই প্লিজ আমাকে এখান থেকে তোলো। মিহির কোনো রকম পা টিপে টিপে এগিয়ে এসে আহিরকে দাঁড় করালো, আর তখনই সাইফা মিহিরকে দিল এক ধাক্কা। সাথে সাথে মিহির আহিরকে নিয়ে আবার তেলের উপর মুখ থুবড়ে পড়ল। এটা দেখে মেঘ এবার হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। আহানও আর নিজের হাসি চেপে রাখতে না পেরে ফিক করে হেসে দিল। মিহির চেঁচিয়ে সাইফাকে উদ্দেশ্য করে বলল, ইউ ইডিয়েট, এটা কি করলি? ধাক্কা কেন দিলি? মিনিমাম কমন সেন্স নেই তোর? আমার পুরো ড্রেসটা নোংরা হয়ে গেল। এবার আমি বাইরে কিভাবে যাব? মিহিরের কথা শেষ হতেই সারিকা ঝাঝালো গলায় বলল, যা করেছে বেশ করেছে। তুমি আমাদের না তুলে আগে আহির ভাইয়াকে কেন তুলতে গেছিলে? জানো না, সব সময় লেডিস ফার্স্ট হয়। আর বাইরে কি তুমি একলা যাবে নাকি আমরা যাব না? আহির উপর হাওয়া থেকে বসতে বসতে বলল, আমার কোমর শেষ। তারপর আহানের দিকে তাকিয়ে বলল, ব্রো প্লিজ আমাকে এখান থেকে তোলো। আহান হাসতে হাসতে বলল, নো ওয়ে, আমি তোকে তুলতে আসি আর তোরা আমাকেও ফেলে দিস। নিজের ব্যবস্থা নিজে কর ভাই। তোমার মতো ভাই থাকার চেয়ে হাজারটা সেও থাকা ভালো। উদ্ধৃতি চিহ্ন। আহির কথাটা বলতে বলতে কোনো রকম করে দেয়ালে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তারপর মিহিরকে টেনে তুলে সারিকা, সাইফাকেও তুলল। মেঘ এখনো হেসে গড়াগড়ি খাচ্ছে। সাইফা কাদো কাদো গলায় বলল, আপনি আমরা পড়ে গেছি আর তুমি হাসছ? তুমি এটা আমাদের সাথে কেন করলে?
ড্রেসটা পুরো খারাপ হয়ে গেছে, এবার আমরা কি করে শপিং করতে যাব? মেঘ কোনো রকম হাসি থামিয়ে মিহিরের দিকে ইশারা করে বলল, আমি তো এই গাধাটাকে ফেলতে চেয়েছিলাম। আমি কি জানতাম নাকি এই গাধাটার জায়গায় তোরা পড়ে যাবি? মেঘ গিয়ে ওর কাবার্ড খুলে 2টা হোয়াইট টপস আর ব্ল্যাক জিন্স এনে সাইফার হাতে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এগুলো পরে নে, আশা করি ফিট হয়ে যাবে। সারিকা সাইফা মুখ ফুলিয়ে ড্রেসগুলো হাতে নিয়ে মীরা রহমানের রুমে চলে গেল। মিহির মেঘের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তোকে আমি পরে দেখে নেব। মেঘ ভেংচি কেটে বলল, পরে কেন দেখবি? এখন কি পর্দা দিয়েছিস? উদ্ধৃতি চিহ্ন। মিহির কিছু না বলে রাগে গোজগোজ করতে করতে নিজের রুমে চলে গেল। ওর পিছনে পিছনে আহিরও চলে গেল। ওরা যেতেই আহান হাত দুটো প্যান্টের পকেটে গুজে মেঘের রুমে ঢুকতে ঢুকতে মেঘকে উদ্দেশ্য করে বলল, আরে বাহ, রুমটাকে মায় 4 দিনে পুরো গোয়াল ঘর বানিয়ে ফেলেছ। দেখে বোঝাই যাচ্ছে না এটা মানুষের রুম নাকি গরুদের। অবশ্য গরুরাও এর থেকে ভালো জায়গায় থাকে। বলতে বলতে আহান রুমে ঢুকে খাটের উপরে বসে পড়ল। মেঘ রাগে দাঁত কটমট করে বলল, আপনার সাহস তো কম না। একে বিনা অনুমতিতে আমার রুমে প্রবেশ করেছেন, তার উপর আবার আমারই রুমে ঢুকে আমাকেই গরুর সাথে তুলনা করছেন। আহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এই রুমে ঢোকার জন্য আমি কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছি না। বরং এই রুমে কাউকে ঢুকতে হলে সবার আগে আমার পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয়। সেটা যেই হোক না কেন। আর বাকি রইল তোমাকে গরুর সাথে তুলনা করার বিষয়টা। তোমাকে যদি গরুর সাথে তুলনা করি তাহলে গরুকেও অপমান করতে হবে। আহানের কথা শুনে মেঘের রাগে গা জ্বলে যাচ্ছে। মেঘ দাঁতে দাঁত চেপে বলল, আপনি এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা তাই নাকি? তাহলে আমিও রুম থেকে বেরোবো না, দেখি তুমি কি করতে পারো। Mega Silye Balalo. I said get out of my room. আহান একটুও নড়ল না, তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রইল। আহানকে এভাবে ঠায় বসে থাকতে দেখে মেঘ রেগে সোপিজের র্যাক থেকে একটা কাচের সোপিজ হাতে নিয়ে আহানের দিকে ছুঁড়ে মারল, সাথে সাথে আহান সোপিজটা ধরে ফেলল। তারপর আহান বসা থেকে উঠে দাঁড়িয়ে সোপিজটা আবার জায়গা মতো রেখে মেঘকে হেঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিল। হঠাৎ আহানের এমন কাজে মেঘ হতবম্ব হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই আহান মেঘের 2 বাহু বিছানার সাথে শক্ত করে চেপে ধরে রাগী ক্ষিপ্ত স্বরে বলল, এত সাহস আসে কোথা থেকে তোমার? সাবরিত সিজাত আহানের সাথে মানুষ কোনো কথা বললেও 100 বার ভেবে বলে, সেখানে তোমার মতো একটা পুচকে মেয়ে আমার গায়ে সপিজ ছুঁড়ে মারছে। খুবই হাস্যকর বিষয় তাই না? আহান এতটা কাছে আসায় মেঘ একদম স্ট্যাচু হয়ে গেছে, একটু নড়ার শক্তিটুকুও যেন পাচ্ছে না। ওর ভীষণ অস্বস্তি লাগছে, হার্ট জোরে জোরে বিট করছে। শরীরের রক্তগুলো অস্বাভাবিকভাবে ছোটাছুটি করছে। ওর চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে ভয়ার্ত চোখে আহানের দিকে তাকিয়ে আছে। আহান মেঘের বাহু আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, আর কি যেন বলছিলে? আমি যদি তোমার রুম থেকে বের না হয়ে যাই, তাহলে তোমার থেকে খারাপ আর কেউ হবে না? তুমি কি এটা জানো, এই রুমে যদি কারো আসার অনুমতি থাকে তাহলে সেটা হচ্ছে একমায় আমার। কারণ আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা এই রুমে আছে। আর সেটার কাছে আসার জন্য আমি কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না। নট ইভেন ইউ। গট ইট? আর ভবিষ্যতে যদি এই ধরনের কথা কখনো বলেছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। উদ্ধৃতি চিহ্ন। আহান মেঘের বাহু এত জোরে চেপে ধরায়, মেঘ ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে অস্পষ্ট গলায় বলল, লাগছে আমার। মেঘের কথায় আহানের হাতটা একটু আলগা হয়ে এলো। কিন্তু ও মেঘকে ছাড়ল না। বরং একই ভঙ্গিতে বলল, এখন কেন বলছো লাগছে? সেটা আমাকে থ্রেট করার সময়, আমার দিকে শপিজ ছুঁড়ে মারার সময় মনে ছিল না? আমাকে রাগালে আমি তোমার সাথে ঠিক কি করতে পারি? মেঘ কাপা কাপা গলায় বলল, সরি ভুল হয়ে গেছে। আর হবে না। আপনি আমার থেকে একটু দূরে সরুন প্লিজ। মেঘের হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। মুখটা ভয়ে একদম চুপসে গেছে। আহান মেঘের এমন অবস্থা দেখে নিজের রাগটাকে কন্ট্রোল করে মেঘের থেকে সরে এসে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে 10 মিনিট সময় দিলাম। তার মধ্যে চুপচাপ ভালো মেয়ের মতো রেডি হয়ে নিচে চলে এসো। কথাটা বলেই আহান হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ শোয়া থেকে উঠে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এতক্ষণ যেন ওর শ্বাসটা গলায় আটকে ছিল। তারপর আহানের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, ব্যাটা ধলা ইঁদুর, তোকে আমি ছাড়ব না। একবার সুযোগ পাই তোকে আমি ত্যায্য কাজিন করব। ঘাড় ধরে বাংলাদেশ থেকে বের করে দেব। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মেঘ রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল তখনই চোখ ড্রয়িং রুমের সোফার উপর।
সেখানে আহান সোফার উপর বসে পায়ের উপর পা তুলে ফোন স্ক্রোল করছে। মেঘ বিড়বিড় করে বলল এমন ভাবে বসে আছে যেন শ্বশুর বাড়ি বেড়াতে এসছে, যে সব। মেঘকে সিঁড়ি থেকে নামতে দেখে আহান উঠে দাঁড়িয়ে বলল, চলো। মেঘ ভ্রু কুঁচকে বলল, চলো মানে, ভাইয়ারা কোথায়? ওরা যাবে না? ওরা পরে আসবে। ওদের আরো দেরি হবে। তুমি আমার সাথে চলো। না, আমি ওদের সাথে যাব। কথাটা বলে মেঘ সিঁড়ি বেয়ে আবার উপরে উঠতে যাবে তার আগেই আহান মেঘের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এসে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। শপিং মলের পার্কিংজোনে এসে আহান গাড়িটা পার্ক করে মেঘকে ইশারা দিয়ে গাড়ি থেকে নামতে বলল। মেঘ আহানের দিকে একবার রাগী চোখে তাকিয়ে গাড়ি থেকে নেমে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল। আসার সময় সারা রাস্তায় মেঘ অনেকবার বলেছে সে আহানের সাথে যাবে না। মিহিরদের সাথে যাবে, কিন্তু আহান তো আহান। সে মেঘের কথায় কোনো পাওয়াই দেয়নি। একসময় মেঘ চিল্লাচিল্লি করেও আহানের থেকে কোনো রিকশন না পেয়ে বিরক্ত হয়ে চুপ মেরে গিয়েছে। মেঘ গাড়ি থেকে নেমেই হনহন করে শপিং মলের ভিতরে চলে গেল। ওর পিছনে পিছনে আহানও আসলো। মেঘের হাঁটতে হাঁটতে হঠাৎ আহানের দিকে চোখ পড়তেই ওর পাটা থেমে গেল। ও ভ্রু কুঁচকে আহানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল এইসব আবার কি? এতক্ষণ তো সব ঠিকই ছিল, এখন আবার এইগুলোও কোথা থেকে আসলো?